যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা আমি একটু চেক করে নিই। ওকে ওকে, সবকিছু ঠিকঠাক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 7ম ক্লাসটা করব। তো এর আগে অলরেডি কিন্তু 6টা ক্লাস হয়ে গেছে। আমরা খুব সহজ করে এই অধ্যায়ের টপিকগুলো কিন্তু পড়ে আগায় নিয়ে যাচ্ছিলাম, এবং তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে বাসায় নিজে প্র্যাকটিস করা। তো ক্লাসে যা করাচ্ছি সেই প্রবলেমগুলো বাসায় নিজে একটু প্র্যাকটিস করবা, এবং বইয়ের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিজে একটু করার ট্রাই করবা, দেখবা খুব সুন্দর একটা আউটপুট তুমি পাবা। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিছিলাম, তোমাদের কি মনে আছে? একটা ট্যাঙ্কি খালি করার জন্য যে ম্যাথ, পাম্পের যে ম্যাথ, তার একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এটা করবা। দেখো এই হোমওয়ার্কটা যেটা দিছিলাম তোমাদের, সেটা কিন্তু বোর্ডে আসা একটা কোশ্চেন, এবং খুবই সুন্দর একটা কোশ্চেন। তো অনেকে ট্রাই করছো, দেখলাম 2-1 জনের পোস্ট আমি দেখছি, বাট ম্যাক্সিমাম হয় নাই। এই প্রবলেমটা একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে। আসলে যে প্রবলেমটা আমরা দিছিলাম, এই যে এই প্রবলেমটা এটার বিশেষ করে গ নম্বরটা মানে 1 নম্বরটা, এটা আসলে ছোটবেলায় লজিক দিয়ে করতে হবে। ছোটবেলায় তোমরা ম্যাথ করছো না এরকম, যে 10 জন লোক একটা পুকুর খনন করতে পারে 5 দিনে, 15 জন লোক একটা পুকুর খনন করতে পারে 3 দিনে, তাহলে সকল লোক একত্রে কাজ করলে ওই পুকুরটি খনন করতে পারবে কয় দিনে? কি করছো? এই টাইপের ম্যাথ করছো? তো এই টাইপের ম্যাথগুলো করার জন্য কি করতা? ধরে নিতা ধরি পুকুরের সম্পূর্ণ অংশ 1, ধরে নিতা না? তারপরে যে এতজন লোক কয় দিনে কতটুকু অংশ খরচ করে, মানে খনন করতে পারে, ঠিক একইভাবে হিসাব নিকাশ করে আগাইতে সামনে। সেম টাইপের ম্যাথ। ওকে, আসো আমরা প্রশ্নটা পড়ি, বুঝি যে কি বলছে। একটা পানিপূর্ণ পুকুরের মাত্রা, মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, একটা পানিপূর্ণ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে আমি একটু পুকুরটাকে আঁকি, এই হচ্ছে পুকুরটা, একটা চৌবাচ্চা 4 কোণা, 25 মিটার দৈর্ঘ্য, 10 মিটার প্রস্থ এবং 3 মিটার তার উচ্চতা, এবং এই পুকুরটি পুরোটাই পানি ভরা, পুকুরটি পুরোটাই পানি ভরা। ওকে, এবার বলা হচ্ছে যে 10 হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প পুকুরটাকে 30 মিনিটে খালি করতে পারে। আমি এখানে একটা পাম্প যুক্ত করছি, যে পাম্পটা 10 হর্স পাওয়ারের পাম্প, এটা এই পুকুরটাকে খালি করবে। খালি করতে পারে কয় দিনে? খালি করতে পারে দিনে না, মিনিটে, 30 মিনিটে। ওকে, এবার আরেকটা পাম্প আছে, এই পাম্পটা হচ্ছে 25 হর্স পাওয়ার, 25 হর্স পাওয়ারের এই পাম্পটা পুকুরটাকে খালি করতে পারে 15 মিনিটে। 15 মিনিটে। দুটি পাম্প একত্রে পুকুরটাকে খালি করতে কত সময় লাগবে? তাই তো, এটাই তো কোশ্চেন নাকি? তো চলো হিসাব করি। দেখো এই পুকুরটার সম্পূর্ণ পানি খালি করতে কৃত কাজ, বলো তো কোন পাম্পের জন্য কৃত কাজ বেশি? কোন পাম্পের জন্য কৃত কাজটা বেশি? তুমি 10 হর্স পাওয়ার দিয়ে খালি করো, আর 25 হর্স পাওয়ার দিয়ে খালি করো, অথবা মগ ভরে ভরে পানি নিজে ফেলে দাও, কৃত কাজটা তো একই রে ভাই। পুকুরের পানির ভর এম, জি h/2, মানে এই যে উচ্চতা, যেহেতু সম্পূর্ণ খালি করব, তাহলে ভার কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রে যে মধ্যবিন্দুতে ভার কেন্দ্রের সরণ এতটুকু, অর্থাৎ 3-এর অর্ধেক। তাহলে কৃত কাজটা তো ভাই একই নাকি, তাই না? তাহলে পুকুর থেকে পানি খালি করব, এই পানি খালি করা আমি 10 হর্স পাওয়ারের পাম্প দিয়ে করি, 25 হর্স পাওয়ারের পাম্প দিয়ে করি, অথবা আমি মগ ভরে ভরে পানি ফেলে দিই, প্রত্যেকটা পাম্প দিয়ে অথবা যে কোনোভাবে এই পুকুর থেকে পানি খালি করতে কৃত কাজ যেটা, সেটা তো সেম হবে। কৃত কাজের তো কোনো পরিবর্তন নেই, কৃত কাজ তো একই। এটা কি সবার মাথার মধ্যে ঢুকছে যে কৃত কাজ W = mg, যেহেতু পুরো পানি খালি করব, পুরো পানির ভর, জি এইচ প্রাইম,
তো সেই এইচ প্রাইম হবে এইচ এর অর্ধেক, ধরো এইটুকুকে আমরা বললাম এইচ, তাহলে তার অর্ধেক ভার কেন্দ্রের সরণ এতটুকু, এটাই হচ্ছে এইচ প্রাইম। তাহলে এটা হবে এইচ বাই 2, অর্থাৎ 3 মিটারের অর্ধেক। কৃতকাজ তো এইটুকু। তাহলে এই কৃতকাজটা 10 হর্স পাওয়ারের পাম্পটা করে 30 মিনিটে, আর 25 হর্স পাওয়ারের পাম্পটা করে 15 মিনিটে। আমি যদি এখন দুটো পাম্পকে একত্রে চালু করে দিই, তাহলে পুকুরটাকে খালি করতে কত সময় লাগবে? দেখো, পুকুরটাকে খালি করতে কৃতকাজ যদি ডাব্লিউ হয়, তাহলে প্রথম যে 10 হর্স পাওয়ারের যেটা আছে, সেই 10 হর্স পাওয়ারের যে পাম্পটা, তার ক্ষমতা এটা P1 10 হর্স পাওয়ার। তাহলে তার ক্ষেত্রে আমি P1 ইকুয়াল টু লিখতে পারি W ডিভাইডেড বাই T1, তাই না? লিখতে পারি না? আবার P2 কত? 25 হর্স পাওয়ার। তাহলে 25 হর্স পাওয়ারের যে পাম্পটা আছে, তার জন্য ক্ষমতা P2 ইকুয়াল টু W ডিভাইডেড বাই T2। দেখো, T আলাদা, P1 P2 আলাদা, কিন্তু কাজ একই। ওকে, এইবার দুটো পাম্প যদি একত্রে চালু করা হয়, দুটি পাম্প একত্রে চালু করলে তখন টোটাল পাওয়ার কি হবে? তখন দুটো পাম্প একত্রে চালু করছো, তাহলে টোটাল পাওয়ারটা কত হবে? এই পাম্পও পানি খালি করতেছে, এই পাম্পও পানি খালি করতেছে, একত্রে একসাথে, দুটোকে একসাথে চালু করে দিছো, তাহলে টোটাল পাওয়ার হবে P1 প্লাস P2 না? দুটো পাওয়ারের যোগফল। কিন্তু কৃতকাজ তো একই। তাহলে এই ক্ষেত্রে আবার যদি আমরা সূত্র লিখি, পাওয়ার P ইকুয়াল টু W ডিভাইডেড বাই T, তা আমাদের কি বের করতে হবে বলো তো? এই টি এর মানটা বের করতে হবে। আমাদের এই টি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো তো, 3 ক্ষেত্রে ওয়ার্ক তো সেম, W, তাই না? ওয়ার্ক W একত্রে চালু করলেও পুকুর থেকে পানি খালি করতে কৃতকাজ ওয়ার্ক W। তাহলে এই যে W ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি P ইন্টু টি, এটাকে লিখতে পারি P1 T1, এটাকে লিখতে পারি P2 T2, আর এই P মানে হচ্ছে P1 প্লাস P2 T, P1 T1 P2 T2, শেষ, ম্যাথ হয়ে গেছে। এইবার তুমি এই টিটা বের করবা, সম্মিলিত সময়টা বের করবা। তাহলে একবার এইটুকু নিয়ে একবার হিসাব করবা, দিয়ে টি বের করবা, অথবা এটুকু দিয়ে হিসাব করবা, দিয়ে টি বের করবা। এবার তোমার যেটা খুশি তুমি সেটা করো। তাহলে আমি যদি প্রথম অংশটুকু আনি, ধরো P1 প্লাস P2 ইন্টু টি ইকুয়াল টু P1 T1, যদি হিসাব করি, তাহলে পাওয়ার হবে P1 P2 যোগ করে 10 যোগ 25 টি, P1 এর মান 10 গুণ 30 মিনিটেই রাখি, তাহলে এখান থেকেও টিটা আমরা মিনিটেই পাবো। তাহলে দুইটা পাম্প একত্রে চালু করলে সময় লাগবে 10 গুণ 30 মিনিট ভাগ 10 যোগ 25, তাহলে 8.57 মিনিট, শেষ। এটাই হচ্ছে পাম্প দুইটাকে একত্রে চালু করলে কৃতকাজ। এখন তোমার মনে হইতে পারে, ভাই আপনি তো এক পাশ দিয়ে টিটা বের করলেন, আমি যদি অন্য পাশের হিসাব দিয়ে করতাম, মানে আমি যদি এইটুকু দিয়ে হিসাব করতাম, ধরো P1 P2 T ইকুয়াল টু P2 T2, হ্যাঁ করতেই পারো। তাহলে হিসাব করে এখান থেকে টি আসবে, আবার একই আসবে। করে দেখো, আসো করে দেখো, 10 যোগ 25 ইন্টু টি, P2 25 টাইম 15। ওকে, এইবার আসো এখান থেকে টি বের করব। 25 গুণ 15, তাকে ভাগ দিব 10 যোগ 25 দিয়ে। এবার কি হলো? 10.714 মিনিট হয়ে গেল। দেখো মিলে গেছে। এ মেলে নাই তো, আরে টি তো সেম হওয়ার কথা ছিল, হয় নাই তো। বুঝছো? অনেকে এই পর্যন্ত করছো, এবং হ্যাঁ লজিক ঠিক আছে, কিন্তু করার পরে দেখতো স্যারে টি তো সেম আসলো না। তাহলে ঘটনা কি? দুটো পাম্প একত্রে চালু করে দিলাম, চালু করে দিলে পুকুর থেকে পানি খালি করতে কৃতকাজ সেম, তাহলে সময় দুটো পাম্প একত্রে চালু করলে সময় টি দুইবার দুই রকম কেন আসলো? তাই তো? এবার একটু চিন্তা করো, এটা কি আসলে হয়েছে? কোথাও কি ভুল টুল করছি আমরা? যে ভাই হওয়ার কথা তো, এইভাবে হিসাব করলেই তো হওয়ার কথা। যে দেখেন ভাই, কৃতকাজ সেম,
তাহলে প্রথম পাম্প P1 W/T1, দ্বিতীয় পাম্প P2 W/T2, W সেম। তাহলে দুইটা পাম্পকে একত্রে যদি জুড়ে দেওয়া হয় তাহলে ক্ষমতা হবে দুইটার যোগফল P1 + P2। ওকে, তাহলে তখন ক্ষমতা P1 + P2, এটাই হচ্ছে P = W/T। তাহলে W সেম। দেন এবার হিসাব করি। তো হিসাব করে দেখলাম যে না, হলো না, হিসাব দুই জায়গায় দুই রকম আসলো। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? এবার কথা হচ্ছে সঠিক আসলে কোনোটাই না, তাই তো? অনেকে এই পর্যন্ত এভাবেই করছো, করার পরে মানে এইখানে এসে ধাক্কাটা খাইছো, আরে কি হলো, দুটো সময় তো একই আসলো না। এইবার শোনো, ভুলটা আমরা কোথায় করছি? ভুলটা আমরা করছি হচ্ছে পাম্প দুইটার যে ক্ষমতা দেওয়া আসে সেটা হচ্ছে 10 হর্স পাওয়ার 25 হর্স পাওয়ার। ভাই 10 হর্স পাওয়ার 25 হর্স পাওয়ার, এটা পাম্পের গায়ে লেখা আছে ক্ষমতা। দুইটা পাম্প কি সেম পরিমাণ, মানে ওই যা ক্ষমতা লেখা আছে সেই ক্ষমতার কাজ করতেছে? মানে কার্যকর ক্ষমতাটা কি আসলে ওইটা হচ্ছে? ওটা তো পাম্পের গায়ে লেখা আছে, তাই না? পাম্পের গায়ে লেখা 10, পাম্পের গায়ে লেখা 25, এটা তো পাম্পের গায়ে লেখা, এটা তো প্রদত্ত বা প্রযুক্ত ক্ষমতা। তারা কি এই ক্ষমতার কাজ করতেছে? এটাই হচ্ছে ব্যাপার। যে আমরা যখন এই যে সূত্র এখানে বসাই, এই যে W/T, তখন এখানে যে ক্ষমতাটা নিতে হয় সেটা কার্যকর ক্ষমতা। তো এটা কি কার্যকর ক্ষমতা? এটা কি 10, 25, এটা কি কার্যকর? এটা তো গায়ে লেখা আছে, এটা তো কাজ করতেছে না। কাজ যেটা করতেছে না সেটা তুমি কেমনে বুঝবা? ভাই কেমনে বুঝবা? তুমি গুণ করো তো। ডাব্লু, দেখো পুকুর থেকে পানি খালি করতে এত কিছু করে দেখানো লাগে না, এটা আমি তোমার বোঝানোর জন্য করে দেখাইছি। বাট আমি এই জায়গাটাতে বুঝে গেছি ঝামেলা কি। আমি এই জায়গাটাতে বুঝে গেছি যে দুইটা পাম্পের এই যে ক্ষমতা লেখা আছে এইটা আসলে কার্যকর ক্ষমতা না, এটা প্রদত্ত বা প্রযুক্ত ক্ষমতা, এটা তাদের কার্যকর ক্ষমতা না। এখানে আমি বুঝে গেছি। কিভাবে বুঝে গেছি? কিভাবে এটা আমি বুঝে গেছি? বুঝে গেছি, দেখো কৃত কাজ ডাব্লু তো সেম, পুকুর থেকে পানি খালি করার জন্য কৃত কাজ ডাব্লু সেম। তাহলে ডাব্লু যদি সেম হয় তাহলে P1 T1, W = P1 T1, W = P2 T2, অর্থাৎ P আর T এর গুণফল না সেম হবে। কিন্তু 30 × 10 300, 15 × 25 15 × 25 375, হয় না তো? হয় না তো? এখানে আমি বুঝে গেছি যে আচ্ছা, তাহলে দুটো পাম্পের কার্যকর ক্ষমতাটা এটা না, আসলে কার্যকর ক্ষমতা যেটা সেটা যদি হইতো তাহলে কার্যকর ক্ষমতা এবং সময় গুণ করলে কাজ অবশ্যই দুই ক্ষেত্রে একই আসতো। বুঝলা? তাহলে চিন্তা ভাবনা করো, দেখো কাহিনী এখানেই ঘটে গেছে। তাহলে ভাই ম্যাথ করব কিভাবে? আরো সহজভাবে 9 10-এ চলে যাব। 9 10-এ চলে যাব। আমার এই 10 আর 25 এগুলা কাজেই লাগবে না। 1 নম্বর ম্যাথের জন্য এই দুটো কোনো কাজেই লাগবে না। ধরো পুকুরের সম্পূর্ণ অংশ, এই যে পুকুরটা, এই পুকুরের সম্পূর্ণ অংশ হচ্ছে 1। ধরি এই পুকুরের সম্পূর্ণ অংশ হচ্ছে 1, সম্পূর্ণ অংশ হচ্ছে 1 অংশ। 9 10-এর ম্যাথ, ঠিক আছে? এটা কিন্তু বোর্ডে আসা। তোমার মনে হইতে পারে ভাই এগুলো আপনি ইচ্ছা মতো করাচ্ছেন হুদাই, না, এটা বোর্ড কোশ্চেন, বুঝছো? আগে এটা অনেক আগের বোর্ড কোশ্চেন, এটা কত ধরো 18 কি 19-এর বোর্ড কোশ্চেন। তখন 18-19 সালের বোর্ড কোশ্চেনগুলো খুবই ট্রিকি কোশ্চেন হইতো, একটু গতানুগতিক চিন্তাধারার বাইরে হইতো। এখন তো বোর্ড কোশ্চেন আরো সহজ হয়, তখন এরকম হইতো না, বিশেষ করে 19-18-র কোশ্চেনগুলা। তো এটা হচ্ছে ধরি সম্পূর্ণ এই পুকুরের সম্পূর্ণ অংশ হচ্ছে 1। তাহলে আসো 10 হর্স পাওয়ারের যে পাম্পটা আছে, 10 হর্স পাওয়ারের প্রথম পাম্প, এই পাম্পটা 30 মিনিটে পুরোটা খালি করে বলছে। তাহলে 30 মিনিটে খালি করে পুরোটা, দেখি 1 মিনিটে কতটুকু খালি করে। 30 মিনিটে খালি করতে পারে, খালি করতে পারে 1 অংশ, মানে 1 অংশ পুরাটা, সহজ কথা। তাহলে অতএব 1 মিনিটে খালি করতে পারে 1/30 অংশ, 1/30 অংশ 1 মিনিটে খালি করতে পারে। এবার 25 হর্স পাওয়ার, 25 হর্স পাওয়ারের যে পাম্পটা 15 মিনিটে খালি করতে পারে 1 অংশ, 15 মিনিটে খালি করতে পারে, 15 মিনিটে খালি করতে পারে 1 অংশ। অতএব 1 মিনিটে খালি করতে পারে 1/15 অংশ, 1/15 অংশ।
তাহলে দুটো পাম্প একত্রে 1 মিনিটে কতটুকু খালি করতে পারে? 1 মিনিটে 1/30 অংশ, 1 মিনিটে 1/15 অংশ। তাহলে আসো দুটো যোগ করি, দুটো যোগ করে দেখি দুইটা পাম্প একত্রে 1 মিনিটে কত অংশ খালি করে। তাহলে পাম্প দ্বয় একত্রে, তুমি দুটো পাম্পকে বসাই দিছো এইভাবে, এই যে পুকুর, পুকুরের এইখানে বসাইছো একটা পাম্প, এখানে বসাইছো 10 হর্স পাওয়ারের একটা পাম্প, 10 হর্স পাওয়ারের একটা পাম্প, পুকুরের এখানে আবার বসাইছো 25 হর্স পাওয়ারের একটা পাম্প। এই যে পানি, তাহলে এ খালি করে 1/30 অংশ 1 মিনিটে, এ খালি করে 1/15 অংশ 1 মিনিটে। তাহলে পাম্প দ্বয় একত্রে 1/30 যোগ 1/15 বা দেখি কত অংশ, 30-এর ইনভার্স যোগ 15-র ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স, তাহলে 10, 1/10। তাহলে 1/10 অংশ খালি করে কয় মিনিটে? 1 মিনিটে। তাহলে পুকুরটা, পুরো পুকুরটা কয় অংশ? 1 অংশ। তাহলে সম্পূর্ণ অংশ অর্থাৎ 1 অংশ খালি করে 1/10 মিনিটে। ঠিক আছে, তার মানে 10 মিনিটে। কত মিনিটে? 10 মিনিটে। শেষ। তাহলে দুটো পাম্প একত্রে পুকুরটাকে খালি করতে পারবে 10 মিনিটে। অ্যান্সার হচ্ছে 10 মিনিট। বুঝছো? মানে বোর্ড তোমার সাথে খুবই একটা মজা নিল, বিশেষ করে যারা এই ম্যাথটা যেবার আসছে, আমার এক্সাক্ট খেয়াল নাই, যেবার আসছে সেবার বোর্ড আসলে খুবই মজা নিয়ে নিছে। মানে হুট করে একটা ছোটবেলার একটা ম্যাথ ঢুকাই দিছে। ছোটবেলায় আমরা এই টাইপের ম্যাথ করছি কিন্তু, তাই না? এবার আসো, তখন ম্যাথগুলো এরকম ছিল যে 5 জন লোক, 5 জন শ্রমিক একটি পুকুর খনন করতে পারে 30 দিনে, 15 জন শ্রমিক একটি পুকুর খনন করতে পারে 15 দিনে। তাহলে শ্রমিকরা একসাথে কাজ করলে পুকুরটি খনন করতে পারবে কত দিনে? করবা এই ম্যাথটা, হ্যাঁ বাসায় করবা। তো সেই ম্যাথ। এইবার আসো 2 নম্বর কোশ্চেন কি? 2 নম্বর কোশ্চেন হচ্ছে কোন পাম্পটি ব্যবহার করা অধিক সাশ্রয়ী? সহজ হিসাব, যার কর্মদক্ষতা বেশি। যার কর্মদক্ষতা বেশি ভাই, 10 হর্স পাওয়ার 25 হর্স পাওয়ার, এটি কি কোনো কাজে লাগবে না? লাগবে। এবার লাগবে। তুমি দেখো কোন পাম্পের কার্যকর ক্ষমতাটা কত। আমরা দুটো পাম্পের কার্যকর ক্ষমতা বের করতে পারবো। আসো দেখি কার কার্যকর ক্ষমতা কত, আসো আমরা বের করি। এবার 2 নম্বর, এই যে পুকুরটা একটু আঁকিয়ে রাখবার, এই যে পুকুরটা পানি ভরা, এই যে পুকুরটা পানি ভরা। তাহলে কোন পাম্পটা দেখি কতটুকু কাজ করে। তাহলে এখান থেকে পানি খালি করতে, এটা হচ্ছে উচ্চতা এইচ, এই এইচ ছিল 3 মিটার। তাহলে ভার কেন্দ্রের সরণ এতটুকু, দ্যাট ইজ এইচ প্রাইম। এটা ছিল, আচ্ছা কত কত দেখি ভুলে গেছি, 25 আর 10, 25 আর 10, এটা 25 মিটার, এটা 10 মিটার। এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ। আসো এই পুকুরটা থেকে পানি খালি করতে কৃতকাজ কত? কৃতকাজ যে পাম্পই করবে কৃতকাজ, পানি খালি করতে কৃতকাজ, পানি খালি করতে কৃতকাজ W = mg h প্রাইম, mg h/2, m = ρ v, g h/2। রো হচ্ছে 1000, ভি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা 25 গুণ 10 গুণ 3। ঠিক আছে, টোটাল আয়তন এখানে কিন্তু 3, টোটাল আয়তন দিয়ে টোটাল ভর। তাহলে রো ভি জি 9.8, h/2, h হচ্ছে 3, 3-এর 2 দিয়ে ভাগ। তাহলে 1000 গুণ 25 গুণ 10 গুণ 3 গুণ 9.8 গুণ 3 ভাগ 2, 1.102 ইন্টু 10⁻⁷ এত জুল। এটা হচ্ছে কাজ। ঠিক আছে, যে পাম্পিক পানি খালি করুক, কৃতকাজ কিন্তু এটুকুই করতে হবে। তাহলে এবার 10 হর্স পাওয়ারের যে পাম্পটা আছে, এই যে পাম্পটা আছে অর্থাৎ প্রথম পাম্প, তাহলে তার ক্ষমতা, কার্যকর ক্ষমতা দেখো,
এই যে কার্যকর ক্ষমতা, এটাকে আমি বললাম P1 কি দিব, প্রাইম দিলাম, ঠিক আছে, P1 প্রাইম W ডিভাইডেড বাই T। তাহলে W ইকুয়াল টু 1.102 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই TT হচ্ছে সময়। তাহলে সময়টা ছিল কত, 30 মিনিট। 30 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড, 30 মিনিটে 30 গুণ 60, তাহলে এত ওয়াট পাবো। একে ভাগ দিব 30 গুণ 60, তাহলে 6.125 গুণ 10⁻3 এত ওয়াট। হর্স পাওয়ার বানাও, 746 দিয়ে ভাগ দিলে হর্স পাওয়ার আসবে। তাহলে ভাগ 746, এটা তো জানো, ছোটবেলায় তো এগুলো পড়ছই। তাহলে ভাই এটা হবে 8.21 এত হর্স পাওয়ার। এইটা হচ্ছে কার্যকর ক্ষমতা, প্রদত্ত কত, 10 হর্স পাওয়ার। তাহলে অতএব কর্মদক্ষতা ইটা 1। তাহলে কার্যকর 8.21, প্রদত্ত 10 গুণ 100%। তাহলে এত ভাগ 10 গুণ 100%, 82.10%। এটা হচ্ছে প্রথম পাম্পের কর্মদক্ষতা, ইফিসিয়েন্সি। এবার আসো দ্বিতীয় পাম্প। দ্বিতীয় পাম্প হচ্ছে 25 হর্স পাওয়ার। তাহলে এর জন্য কার্যকর ক্ষমতা আসো বের করি, দেখি কার্যকর ক্ষমতা। এবার কার্যকর ক্ষমতা হচ্ছে P2 প্রাইম, তাহলে এটা হচ্ছে W ডিভাইডেড বাই T2। W ইকুয়াল টু 1.102 ইন্টু 10⁻7। T2 ছিল 15 মিনিট, 15 গুণ 60, তাহলে 1.102 এক্সপোনেনশিয়াল ফাংশন 7 ভাগ 15 গুণ 60, 1.224 ইন্টু 10⁻4 এত ওয়াট। একে ভাগ দিব 746 দিয়ে, ভাগ 746, 16.413 এত হর্স পাওয়ার। তাহলে এবার ইটা 2 16.413 ডিভাইডেড বাই 25 গুণ 100%, এত ভাগ 25 গুণ 100%। ভাই এটার হচ্ছে 65.65 এত পার্সেন্ট। তাহলে ইটা 1 ইজ গ্রেটার দেন ইটা 2। তাহলে তুমি বলো কোনটা বেশি সাশ্রয়ী হবে, অর্থাৎ প্রথম পাম্প 10 হর্স পাওয়ারের পাম্প অধিক সাশ্রয়ী। ডান, হিসাব ডান, বুঝছো? এইবার তুমি একটা জিনিস বোঝো, তুমি যদি এইবার কার্যকর ক্ষমতার সময় গুণ করো, W যেহেতু সেম, W ইকুয়াল টু কি, W ইকুয়াল টু PT, তাহলে W সেম P1 T1 P2 T2, এবার দেখবা সেম আসবে। কার্যকর মান নিয়ে করো, দেখো আসলে তো তাই, W তো সেম, এই W এর মান আমরা সেম বসাইছি না, তাহলে সেম W ইকুয়াল টু P1 প্রাইম ইন্টু T1, P2 প্রাইম ইন্টু T2, অবশ্যই সেম আসবে। বুঝতে পারছো কাহিনী? ম্যাথটা সুন্দর না, তাই না? তাহলে যারা বোর্ড কোশ্চেন এটা তৈরি করছে, খুবই ট্যালেন্টেড মানুষজন তৈরি করছে। পোলাপানের একটু কষ্ট হয়েছে, বাট কোশ্চেনটা সুন্দর। ওকে, তাহলে এটা হোমওয়ার্ক ছিল, সলভ করে দিলাম। এবার আসো, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সরল দোলকের ববের জন্য কৃত কাজ। সরল দোলকের বব সরাতে কৃত কাজ। সরল দোলকের বব সরাতে কৃত কাজ। দেখো একটা সরল দোলক তো আমরা চিনি নাকি, কোন একটা দৃঢ় অবলম্বন থেকে সুতার সাহায্যে একটা বস্তু ঝুলাই দিবা, এই যে বস্তু ঝুলাই দিবা, এটা হচ্ছে একটা সরল দোলক। এই যে সরল দোলকটা, এটাকে বলা হয় সরল দোলকের বব। এইবার এই সরল দোলকটাকে একটু ডান দিকে অথবা একটু বাম দিকে নিয়ে ছেড়ে দিবা, এইভাবে দুলতে থাকবে, ঠিক আছে, এইভাবে দুলতে থাকবে। আমরা অনেক সময় যে দেওয়াল ঘড়িতে দেখি নিচে ডিং ডিং করে না, ওরকম। তো এই সরল দোলকের এইটা হচ্ছে সাম্য অবস্থা। এই সাম্য অবস্থা থেকে সরল দোলকের ববটাকে ধরো এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে নিয়ে যাব, এই পয়েন্টে নিয়ে আসবো। তাহলে এখান থেকে যদি এই পয়েন্টে যাই, তখন কৃত কাজ কত হবে? দেখো এটা হচ্ছে রেফারেন্স ফ্রেম বা তল, এই যে সাম্য অবস্থা, এটা হচ্ছে প্রসঙ্গ তল। যা কিছু হিসাব করতে হবে প্রসঙ্গ তলের সাপেক্ষে কৃত কাজ বা বিভব শক্তি হিসাব করতে হবে। এটা হচ্ছে প্রসঙ্গ তল। এই প্রসঙ্গ তল থেকে সরল দোলকের ববটা এখানে উঠে গেছে, তো
তো সরল দোলকের ভাবটা এখান থেকে এখানে গেলে কৃতকাজ বা বিভব শক্তি কত হবে সেটা বের করতে হবে। খুবই সহজ। কৃতকাজ বা বিভব শক্তি এখান থেকে এখানে যাবে, কোন পথে যাবে? এভাবে যাবে নাকি এইভাবে যাবে নাকি এভাবে গিয়ে তারপর এভাবে যাবে নাকি এভাবে গিয়ে তারপর এভাবে যাবে? আলটিমেটলি পথের উপর ডিপেন্ড করে না, সেটা আসলে প্রসঙ্গ তল। দেখো এই যে প্রসঙ্গ তল, এই প্রসঙ্গ তল থেকে কত উচ্চতায় গেছে? এইচ উচ্চতায়, এর ভর কত? এম। তাহলে কৃতকাজ বা বিভব শক্তি এম জি এইচ। কি এগুলো তো পড়াইছি নাকি? তাহলে কৃতকাজ বা বিভব শক্তি কত? এম জি এইচ। ডান, শেষ। এখন তোমার যদি মনে হয় না ভাই আপনি একটু হিসাব নিকাশ করে দেখান, দেখেন গেছে তো এই পথে, তো এই পথে যাক। এটা কি সরণ? বলো, এটা কি উলম্ব সরণ? এই পথে যদি যাই, ওজন এমজি কোন দিকে? নিচের দিকে না? এটা এমজি না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত সরণ কোনটা? উলম্ব সরণ কোনটা? এমজি এর বিপরীতে সরণ কোনটা? এইচ। তাই না? আমরা তো দেখাইছি না? এই জিনিসগুলো নিয়ে কিন্তু এখন মাথা নষ্ট করা যাবে না। আমরা কিন্তু অলরেডি দেখাইছি যে মনে করো একটা হেলানো তল, এখান থেকে বস্তুকে যদি এখানে নিয়ে আসা হয়, তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু কি হয়? এমজি এইচ হয় না? হিসাব করে তুমি নাও, এটা এস নিতে পারো, এস কস থিটা নিতে পারো, তো সেই এস কস থিটা হিসাব করলে এইচই তো পাওয়া যায়, তাই না? এগুলো কিন্তু দেখাইছি। তাহলে এবার আসো, আমরা এই প্রসঙ্গ তলের সাপেক্ষে সরল দোলকের ববটাকে কত উচ্চতায় উঠাইছি? এইচ উচ্চতায় উঠাইছি। তাহলে আমার দ্বারা কৃতকাজ, অর্থাৎ আমি এভাবে ধরে এখানে নিয়ে গেছি, তাহলে আমার দ্বারা কৃতকাজ বা এই বস্তুতে সঞ্চিত বিভব শক্তি কত? ভর হচ্ছে এম। তাহলে আমার দ্বারা কৃতকাজ বা বিভব শক্তি খুবই সহজ জিনিস, ইপি বা ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এখন এম আর এইচ এর মান যদি ডিরেক্ট দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু দুঃখের বিষয় এইচ এর মানটা ডিরেক্ট দেওয়া থাকে না। এইচ এর মানটা ডিরেক্ট দেওয়া থাকে না, একটু ঘুরানো পেঁচানো ভাবে দেওয়া থাকে। এইচ এর মানটা তখন বের করে নিতে হয়। আচ্ছা কেমনে? আসো আমি দেখাই। এটা হচ্ছে সরল দোলকের ববটা। সরল দোলকটা দৃঢ় অবলম্বন থেকে এখানে ঝুলানো আছে। এবার এখান থেকে এই পয়েন্টে গেল, এই পয়েন্টে গেল, এটা হচ্ছে প্রসঙ্গ তল, এটা হচ্ছে প্রসঙ্গ তল। এবার এই যে সুতার দৈর্ঘ্যটা, এই সুতার দৈর্ঘ্যটা হচ্ছে এল। সরল দোলকের এই যে সাম্য অবস্থান, সাম্য অবস্থান থেকে অনুভূমিক সরণ, ভালো করে বুঝিও, সাম্য অবস্থান থেকে অনুভূমিক সরণ দ্যাট ইজ এক্স। এই যে এটা এক্স, তো সাম্য অবস্থান থেকে অনুভূমিক ভাবে কতটুকু সরে আছে দ্যাট ইজ এক্স। তো আমাদের কি বলা থাকে? এল এর মান আর এক্স এর মান বলে দেওয়া থাকে। এক্স হচ্ছে সাম্য অবস্থান থেকে, এখানে লিখে দিই এক্স এর পরিচয়টা, সাম্য অবস্থান থেকে অনুভূমিক সরণ, সাম্য অবস্থান থেকে অনুভূমিক, সাম্য অবস্থান থেকে অনুভূমিক সরণ হচ্ছে এক্স। ওকে ডান। এটা এল, সাম্য অবস্থান থেকে অনুভূমিক সরণ এক্স। এটা দিয়ে তারপর আমাদের বলে কৃতকাজ বের করো, আর হ্যাঁ অবশ্যই ববের ভর বলে দেয়। আচ্ছা, কৃতকাজের মেইন সূত্র হচ্ছে এম জি এইচ। এইচ হচ্ছে এটা, কিন্তু এইচ তো দেওয়া নেই। আচ্ছা সমস্যা নেই, এইচ না দেওয়া থাকলেও হবে। সুতার দৈর্ঘ্য কত? এল না? তাহলে সুতার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এই যে সুতার দৈর্ঘ্য এটা হচ্ছে এল। দেখো আমরা কিন্তু ভার কেন্দ্র থেকে ভার কেন্দ্র নিচ্ছি, বুঝলা? এই দেখো ভার কেন্দ্র আমরা কিন্তু এখান থেকে নিচ্ছি না, কারণ ভার কেন্দ্রের সরণ এখান থেকে, ভার কেন্দ্র এখানে। তাহলে আসো, এই পুরোটা সুতার দৈর্ঘ্যটা বা কার্যকর দৈর্ঘ্য, এলটা কি? কার্যকর দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য আর কি। মানে এর মধ্যে, এই এল এর মধ্যে আসলে সুতার দৈর্ঘ্য আছে প্লাস ববের ব্যাসার্ধ আছে, কিন্তু ববের ব্যাসার্ধ অতি নগণ্য হওয়ার কারণে আমরা ওই সুতার দৈর্ঘ্য দিয়েই কাজ চালাই দিই আর কি, যেহেতু ববটা খুবই ছোট একটা বব। তাহলে এটা হচ্ছে এল। আচ্ছা, এটা এল, এটাও তো এল, এটা এক্স। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এটা তো একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের এখান থেকে এইটুকু, এটা এল, এটা এক্স, তাহলে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এল স্কোয়ার এটা ইকুয়াল টু এটা আর এটা, পিথাগোরাস। তাহলে এই দৈর্ঘ্যটাও আমি পেয়ে গেলাম। তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, এইচ হচ্ছে এইটুকু, তাহলে সেটা হচ্ছে এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই হচ্ছে কৃতকাজ ডাব্লিউ। আচ্ছা দাঁড়াও দেখি কে কলিং বেল দিল। হ্যাঁ ও, তো এখানে রান্না করো।
ওকে, তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এম জি এল, এইচ এর জায়গায় বসাই দিব, এইচ হচ্ছে এইটুকু, তাহলে এল থেকে এটা বাদ, তাহলে এল থেকে এইটুকু বাদ দিয়ে এইচ পেয়ে যাবো। তো অনেক সময় আমাদের কাহিনী করে এভাবে এইচটা বের করা লাগে। আরেকটা কাহিনী করা লাগতে পারে, সেটা হচ্ছে অনেক সময় এক্স দেওয়া থাকে না, কি দেওয়া থাকে, সাম্য অবস্থান থেকে কৌণিক সরণ, সাম্য অবস্থান থেকে সরল দোলকের ববের কৌণিক সরণ বলে দেওয়া থাকে। দেখো, সাম্য অবস্থান থেকে সরল দোলকের কৌণিক সরণ বলে দেওয়া থাকে। এই যে এইটুকু হচ্ছে এইচ, এবার এই কোণটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা, আর এল, তাহলে এল হচ্ছে কৌণিক সরণ সাম্য অবস্থান থেকে, সরি থিটা হচ্ছে কৌণিক সরণ, সাম্য অবস্থান থেকে ববের কৌণিক সরণ। তো আমাদের অনেক সময় থিটা দেওয়া থাকে, কোনো সমস্যা নেই, থিটা দেওয়া থাকলেও পারবো আমরা। দেখো, এটা যদি এল হয়, এটা যদি থিটা হয়, তাহলে তুমি আমার বলো এইটুকু কত, এখান থেকে এইটুকু কত, নাও কস থিটা নাও, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অথবা সহজভাবে এইভাবে চিন্তা করো, এটা যদি এল হয়, এটা যদি থিটা হয়, তাহলে এল এর উপাংশ যার সাথে কোণ থিটা, তার উপাংশ হয় কস থিটা, তাহলে এটা এল, এটা থিটা হলে এটা কত, এল কস থিটা। ওকে, আর এখান থেকে এইটুকু তো সুতার দৈর্ঘ্য এল হবে, তাহলে এবার তুমি নিজে বলো এইচ কত, বলো নিজে বলো এইচ কত, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, আর এম জি এইচ হচ্ছে এইটুকু, তাহলে সেই এইচটা হচ্ছে এল থেকে এল কস থিটা বাদ, এল মাইনাস এল কস থিটা, বলো বুঝছো কিনা, এল মাইনাস এল কস থিটা। এবার এম জি এল 1 মাইনাস কস থিটা, এম জি এল, দেখো এটাকে আমি বক্স করে দিই, কেউ সূত্র হিসাবে এটাকে বক্স করতে পারে, কিন্তু কেউ আরো এক লাইন আগাইতে পারে সামনে। ডাব্লিউ ইকুয়াল টু এম জি এল 1 মাইনাস কস থিটা আছে না, এই 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, বলো জানো কিনা সূত্র, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ত্রিকোণমিতির সূত্র, যে জানো না তার আমি মনে করে দিচ্ছি, 1 মাইনাস কস 2 থিটা এটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা, কই পাবা, ত্রিকোণমিতির বইয়ে পাবা। 1 মাইনাস কস 2 থিটা এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস থিটা হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে এবার নিচে 2 এম জি এল সাইন স্কোয়ার থিটা বাই 2, এই যে কৃতকাজের এই আর একটা সূত্র, বুঝছো। এবার কথা হচ্ছে ভাই কোনটা খাটাবো এতগুলো সূত্র, যখন যেটা লাগবে তখন সেটা খাটাবা, যখন যেটা লাগবে তখন সেটা খাটাবা। যদি তোমার এইচ দেওয়া থাকে, ওকে ডিরেক্ট এম জি এইচ, যদি তোমার এইচ দেওয়া না থাকে তাহলে এম জি এইচ এর জায়গায় বসাবা এল মাইনাস এক্স দেওয়া থাকে, সাম্য অবস্থান থেকে সরণ এক্স এক্স দেওয়া থাকে, তাহলে তখন বসাবা এম জি এল রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা বসাবা। যদি থিটা দেওয়া থাকে তাহলে তুমি দুইটা বসাইতে পারো, এম জি এল 1 মাইনাস কস থিটা, আর যদি থিটা দেওয়া থাকে এটাও বসাইতে পারো 2 এম জি এল সাইন স্কোয়ার থিটা বাই 2। বাট অ্যাডমিশনে এটা খুবই কাজে দেয়, বুঝছো, বড় বড় কিছু ম্যাথের জন্য অ্যাডমিশনে এটা খুবই কাজে দেয়। তাহলে এই হচ্ছে সকল সূত্র, তাহলে সরল দোলকের ববের জন্য কৃতকাজের সূত্র। তো চলো এবার দু একটা ম্যাথ দেখি তাহলে আমরা। 1 নম্বর বলা হচ্ছে একটি সরল দোলকের ববের ভর, এটা রুয়েটে আসা কোশ্চেন, একটি সরল দোলকের ববের ভর 300 গ্রাম, ববের ভর 300 গ্রাম, সুতার দৈর্ঘ্য বা কার্যকর দৈর্ঘ্য 1 মিটার, 1 মিটার, সাম্য অবস্থান থেকে 60 ডিগ্রি, সাম্য অবস্থান থেকে 60 ডিগ্রি কৌণিক সরণ অবস্থানে নিয়ে ছেড়ে দেওয়া হলো, কৌণিক সরণ অবস্থানে নিয়ে ছেড়ে দেওয়া হলো, সাম্য অবস্থান থেকে 60 ডিগ্রি কৌণিক সরণ অবস্থানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। দুটো কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন হচ্ছে সাম্যাবস্থা
অতিক্রমকালে ববের গতিশক্তি ও বেগ কত? গতিশক্তি বের করবা, বেগ বের করবা সাম্যাবস্থা অতিক্রমকালে। চলো চিত্র আঁকি, বুঝি ঘটনাটা কি ঘটছে। একটা সরল দোলকের বব এই দৃঢ় অবলম্বন থেকে সুতার সাহায্যে এভাবে ঝুলানো হয়েছে। এবার এটাকে ভালো করে শোনো, এইদিকে তাকাও। এটাকে 60 ডিগ্রি কৌণিক সরণ অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। এই যে 60 ডিগ্রি কৌণিক সরণ অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। এই 60 ডিগ্রি কৌণিক সরণ অবস্থানে নিয়ে গিয়ে তারপর ছেড়ে দেওয়া হয়েছে। এই যে 60 ডিগ্রি এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে ছেড়ে দিলে নিচে আসবে, নিচে আসবে, নিচে আসবে, নিচে আসবে, এখান থেকে আবার এইভাবে আবার উঠে যাবে, এই দুলতে থাকবে, দুলতে থাকবে এরকম। ঠিক আছে, বেশি দাগ দিয়ে ফেললাম রে। তাহলে এভাবে দুলতে থাকবে। তো আমাদের প্রশ্ন করছে সাম্যাবস্থা অতিক্রমকালে তার বেগ আর গতিশক্তি কত। কই সাম্যাবস্থা? এই যে এটা, অর্থাৎ এখান থেকে এখানে আসবে। তুমি কি করছো, এটাকে এখান থেকে তুলে নিয়ে, এটাকে এখান থেকে তুলে নিয়ে এইখানে নিয়ে ছেড়ে দিছো। তাহলে এটা এইভাবে এই পয়েন্টে যখন আসবে, এই পয়েন্ট যখন অতিক্রম করবে, তখন তার বেগ এবং গতিশক্তিটা বের করতে হবে। ভাই শক্তির সংরক্ষণশীলতার খুবই সুন্দর একটা উদাহরণ। এটা তো সাম্যাবস্থা, তাই না? এই যে সাম্যাবস্থা। তাহলে এখান থেকে এখানে আসবে, তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট ধরলাম, এটাকে বললাম বি পয়েন্ট। এ থেকে বিতে আসবে, বি পয়েন্ট অতিক্রমকালে তার গতিশক্তি এবং বেগ বের করব। আসো আগে শক্তি বের করি। খুবই সহজ ম্যাথ, শক্তির সংরক্ষণশীলতা টেকনিক। ঠিক আছে, শক্তির সংরক্ষণশীলতা টেকনিক। সুতার দৈর্ঘ্য এল হচ্ছে 1 মিটার। দেখো তাকাও, সবাই বোর্ডে তাকাও। এ পয়েন্টে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী, শক্তির সংরক্ষণশীলতা, তাই বলতো শক্তির সংরক্ষণশীলতা কি? যে কোনো পয়েন্টের বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সমান যান্ত্রিক শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা। ঠিক আছে, যান্ত্রিক শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা। তাহলে এই যে এ পয়েন্ট, এ পয়েন্টের টোটাল এনার্জি ইকুয়াল টু হবে বি পয়েন্টের টোটাল এনার্জি, যান্ত্রিক শক্তির নিত্যতা। শক্তি সংরক্ষণশীলতা লিখতে পারো, আবার কেউ যদি মনে করো ওটাকে যান্ত্রিক শক্তি নিত্যতা বলবা, তাও বলতে পারো, কোনো সমস্যা নেই। আসো, যখন এ বিন্দুতে আছে, চিন্তা করো এ বিন্দুতে যখন এখান থেকে এখানে গেছে, আমি এখান থেকে এখানে নিয়ে গেছি, নিয়ে ছেড়ে দিছি, তার মানে এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে এ না, কিন্তু আমি এখান থেকে তো এখানে নিয়ে গেছি, হাত দিয়ে ধরে নিয়ে গেছি, নিয়ে এখান থেকে ছেড়ে দিছি। তাহলে এই বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়েছে না? তাহলে বলো তো আদি বেগ কত? 0। আর বি বিন্দু দিয়ে যখন অতিক্রম করবে তখন বেগ হচ্ছে ভি। বি বিন্দু দিয়ে যখন অতিক্রম করবে তখন বেগ হচ্ছে ভি। তাহলে এ বিন্দুতে যখন আছে তখন তার বেগ 0, তাহলে হাফ এম ইউ স্কোয়ার। কিন্তু ইউ তো 0, তার মানে গতিশক্তি 0। এ বিন্দুতে যখন আছে তখন সমস্ত শক্তি বিভব শক্তি, বিভব শক্তি কত? mgh, কিন্তু এইচ তো দেওয়া নেই, দুঃখের বিষয়। এইবার দেখো চালাকি, দেখো চালাকি, দেখো কয়েক গুণ বেশি চালাকি করতে হবে। mgh, এইচ তো দেওয়া নেই, তাহলে বিভব শক্তি আমি কি লিখবো? বিভব শক্তি কি দেওয়া আছে? দেওয়া আছে থিটা এবং এল। তাহলে থিটা এবং এল থাকলে বিভব শক্তির সূত্র কোনটা? এই দুইটা। এটা লিখলে আবার বিয়োগ টিয়োগ করা লাগে, তাহলে একবারই এটা লেখা যায়। তাহলে 2 mgl সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 mgl সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু বি বিন্দু। এই যে বি বিন্দু, বি বিন্দুতে যখন যাচ্ছে তখন এই তলের সাপেক্ষে উচ্চতা কত? এই তলের সাপেক্ষে কোনো উচ্চতা নেই, সুতরাং বিভব শক্তি 0। সমস্ত শক্তি কি? গতিশক্তি। তাহলে গতিশক্তি ইকে কত? হাফ এম বি স্কোয়ার। হাফ এম বি স্কোয়ার আপাতত লিখতে হবে না, আপাতত ইকে লেখো, কারণ আমার গতিশক্তিও চাইছে, বুঝছো? আমার গতিশক্তিও চাইছে, এই কারণে একবারে হাফ এম বি স্কোয়ার লিখতে হবে না। তাহলে আসো গতিশক্তি বের করব। তাহলে গতিশক্তি ইকে কত দাঁড়াইলো? ইকেটা কত দাঁড়াইলো? 2 mgl সাইন স্কোয়ার থিটা বাই 2 দাঁড়াইলো না? তাহলে ভাই কি হইল? এ বিন্দুর বিভব শক্তি সমান সমান বি বিন্দুর গতিশক্তি। আরে তাই তো হবে, এ বিন্দুতে সমস্ত শক্তি বিভব শক্তি, যত নিচে নামবে বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হবে, বেগ বাড়বে। আর যখন বি বিন্দুতে পৌঁছে গেছে তখন তলের সাপেক্ষে উচ্চতা 0, সুতরাং বি বিন্দুতে সমস্ত শক্তিটাই গতিশক্তি। তাহলে ইকে ইকুয়াল টু 2 mgl সাইন স্কোয়ার থিটা বাই 2। 2 এম এর মান 300 গ্রাম, তাহলে 300 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3। জি এর মান 9.8, এল এর মান 1, সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2 হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বাই 2 মানে 30 ডিগ্রি, সহজ কথা। তাহলে সাইন
সাইন 30 ডিগ্রি। কই গেল কে রে ভাই? ডিগ্রি, হ্যাঁ, সাইন 30 ডিগ্রি তার ভাই বর্গ গুণ 9.8 গুণ 2 গুণ 300 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 1.47 এত জুল। এটা হচ্ছে ইকে। ডান। এবার ভাই বেগ চাইছে যে, ওকে, যদি বেগ চাই তাহলে ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার লিখলেই তো বেগ হয়ে যাবে। এই যে ইকে ইকুয়াল টু কি, হাফ এম বি স্কোয়ার। তাহলে ইকের জায়গায় হাফ এম বি স্কোয়ার লিখবো 2mgl সাইন স্কোয়ার θ/2। দেন এবার এম আর এম কাটাকাটি করে দাও, তাহলে ভি ইকুয়াল টু হবে √2 2 × 4 gl সাইন স্কোয়ার θ/2। তাহলে 4 g 9.8, এল এর মান 1 সাইন 30 ডিগ্রি তার স্কোয়ার। তাহলে আবারও সাইন 30 তার স্কোয়ার গুণ 1 গুণ 9.8 গুণ 4 √, অ্যান্সার 1304 এত মিটার পার সেকেন্ড। ডান। এই ম্যাথটা তুমি আবার করবা, উদ্দীপক সেম থাকবে। 1 নম্বর ম্যাথ তো ছিল এটা, 2 নম্বর ম্যাথ হবে সাম্য অবস্থা দিয়ে অতিক্রমকালে না। বলা হচ্ছে 60 ডিগ্রি থেকে ছাড়া হয়েছে, তাহলে 60 ডিগ্রি থেকে 50 ডিগ্রি, 50 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, 40 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি কৌণিক অবস্থান থেকে 30 ডিগ্রি কৌণিক অবস্থান থেকে কৌণিক অবস্থানে বেগ ও গতিশক্তি নির্ণয় করো। বেগ ও গতিশক্তি, ঠিক আছে, সাম্য অবস্থা দিয়ে অতিক্রম করে না, সাম্য অবস্থার আগে, বুঝুনি? এই যে প্রথমে তো এখানে ছিল, এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে 50 40 30, এই যে 30 ডিগ্রি যখন, তখন ওই পয়েন্টে বেগ আর গতিশক্তি বের করতে বলছে। আসো চিত্র একবার আঁকি, দেখবা ম্যাথ হয়ে গেছে। অনেকে বুঝে ফেলছে যে ভাই কি করতে হবে, বুঝে গেছি। এই দেখো, এটা হচ্ছে 60 ডিগ্রি কৌণিক অবস্থান, এটা হচ্ছে 30 ডিগ্রি কৌণিক অবস্থান, আর এটা ছিল সাম্য অবস্থা, এটা ছিল সাম্য অবস্থা। দেখো এবার এ বিন্দু এইটা, বি বিন্দু হবে এইটা, ওকে। তাহলে 60 ডিগ্রি থেকে এই যে 30 ডিগ্রি কৌণিক অবস্থানে আসতে, তাহলে এ বিন্দু দিয়ে তো ছেড়ে দেওয়া হয়েছে, এ বিন্দুতে গতিশক্তি 0 কারণ বেগ 0, বাট বি বিন্দুতে কিন্তু বেগ 0 না, বি বিন্দুতে কিন্তু বেগ আছে। আবার বি বিন্দুতে উচ্চতাও আছে, এতেও আছে, বি বিন্দুতেও আছে। এই ম্যাথ দেখবা অনেকে এত কাহিনী করে, কি কাহিনী? এখানে এল এর মান দেওয়া আছে 1 মিটার, এটা 60 ডিগ্রি, তার জন্য এই যে প্রথমে এইটুকু বের করে, দেন এল থেকে পুরো এল থেকে এইটুকু বাদ দেয়, বাদ দিয়ে এর জন্য এইচ বের করে। সেই একই কাজ আবার এর জন্য করে এমজিএইচ দুই ক্ষেত্রে এমজিএইচ খাটায়। ভাই এত সময় আছে আমাদের, আমরা ট্যালেন্ট মানুষজন, আমরা স্মার্ট মানুষজন, এত ভেঙে ভেঙে কেন করবো রে ভাই? আমরা তো জানি কৌণিক সরণ আর এল দেওয়া থাকলে এইচ কিভাবে বের করতে হয়, তো আমরা জানি, ডিরেক্ট ওইটাই আমরা বসাই দিব। তাহলে এবার শক্তির সংরক্ষণশীলতা বা যান্ত্রিক শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা নীতি খাটিয়ে, শক্তির সংরক্ষণশীলতা নীতি খাটিয়ে এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট, সিম্পল হিসাব। তাহলে এ বিন্দুতে বেগ 0, গতিশক্তি 0, হাফ এম ইউ স্কোয়ার, বেগ 0 গতিশক্তি 0, প্লাস বিভব শক্তি 2mgl সাইন স্কোয়ার 60 ডিগ্রি বাই 2। এবার বুঝছো, একবারে লিখলাম 60 ডিগ্রি বাই 2। এবার বি বিন্দুতে, ভাই বি বিন্দুতে গতিশক্তি আছে, ইকে আছে, আচ্ছা হ্যাঁ, কারণ বেগ আছে, গতিশক্তি থাকবে। বিভব শক্তি 0, নো, সাম্য অবস্থা হইলে 0 হইতো, কিন্তু এই পয়েন্টে বিভব শক্তি 0 না। ভাই কত বিভব শক্তি? এই পয়েন্টে বিভব শক্তি কত? ওই পয়েন্টে কৌণিক সরণ কত? ওই পয়েন্টে কৌণিক সরণটা কত? কৌণিক সরণটা সাম্য অবস্থান থেকে কৌণিক সরণটা কি রে ভাই,
তাহলে 2 mgl বিভব শক্তি 2 mgl সাইন স্কয়ার কৌণিক 30 ডিগ্রি, তাহলে সাইন স্কয়ার 30 ডিগ্রি বাই 2, বুঝছো? তাহলে ই কে গতিশক্তি 2 mgl সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস এই যে এটাকে এই পাশে নিয়ে আসলাম 2 mgl সাইন স্কয়ার 30 সাইন স্কয়ার 15 ডিগ্রি 15 ডিগ্রি। দেন তাহলে আমরা গতিশক্তি পাবো 2 m এর মান 300 গ্রাম, 300 গুণ 10 টু দি পাওয়ার -3, জি এর মান 9.8 গুণ l 1 সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি, তাহলে সাইন 30 তার স্কয়ার মাইনাস সাইন 15 তার স্কয়ার গুণ 1 গুণ 9.8 গুণ 2 গুণ 300 এক্সপোনেনশিয়াল ফাংশন -3। দেখো আমি একবার হিসাব করতেছি 1.076 এত জুল। ডান। এবার গতিশক্তিও বের করতে পারবো। যখন গতিশক্তি বলবে জাস্ট খালি গতিশক্তি ইকের জায়গায় হাফ এম বি স্কয়ার লিখবা। ধরো গতিশক্তি চাইনি, ঠিক আছে, শুধুমাত্র বেগটা চাইছে, গতিশক্তি চাইনি, তাহলে তুমি কি করবে, একবারে এখানে আর ইকে লেখার দরকার নেই, একবারে হাফ এম বি স্কয়ার লিখে দিবা। তাহলে হাফ এম বি স্কয়ার 2 mgl সাইন স্কয়ার 30 মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি। এবার এম আর এম কাটাকাটি করো, দেন এবার বি এর মান বের করবা √/2 গুণ 2 4 4gl সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি। ডান। এখান থেকে বি এর মানটা হিসাব করে নিবা, শেষ। এই বুঝছো কত সহজ জিনিস না? গুড। এই তো 2 নম্বর বলা হচ্ছে একটি সরল দোলকের ববের ভর 20 গ্রাম, সুতার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। সরল দোলকের ববটিকে সাম্য অবস্থা হতে 10 সেন্টিমিটার সাম্য অবস্থা থেকে 10 সেন্টিমিটার অনুভূমিক দিকে সরিয়ে ছেড়ে দেওয়া হলো। অনুভূমিক দিকে নিয়ে ছেড়ে দেওয়া হলো। 1 উক্ত বিন্দুতে ববের বিভব শক্তি কত বা কৃত কাজ কত, আর 2 নম্বর হচ্ছে সাম্য অবস্থা অতিক্রমকালে ববের বেগ কত, এটা বের করতে হবে। সাম্য অবস্থা অতিক্রমকালে ববের বেগ কত। তাহলে এবার কি কোন দেওয়া আছে না, এবার দেওয়া আছে এই যে সরল দোলক দৃঢ় অবলম্বন, এখান থেকে সাম্য অবস্থান থেকে কতটুকু অনুভূমিক দিকে সরণ অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। এক্স হচ্ছে 10 সেন্টিমিটার, এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে 10 সেন্টিমিটার সাম্য অবস্থান থেকে সরণ অবস্থানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবার এল সুতার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। এই তাহলে এখান থেকে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, ওকে। তাহলে এই পয়েন্ট থেকে নিয়ে গিয়ে তারপরে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন আসো হিসাব নিকাশ করে বের করি যে এই পয়েন্টে যখন আছে তখন ববের বিভব শক্তি কত। তাহলে এই পয়েন্টে উচ্চতা কত, এইচ, তাহলে বিভব শক্তি 1 নম্বর ম্যাথ। ওই পয়েন্টে যখন আছে, ধরো এটা এ বিন্দু নাম দিলাম, তাহলে এ বিন্দুতে বিভব শক্তি ইপি, বিভব শক্তি মানে কৃত কাজ, তাই না? সে কৃত কাজ কত, এমজি এইচ, কিন্তু এইচ তো দেওয়া নেই, দেওয়া আছে এল আর এক্স। তো আমরা তো জানি এটা এল এটা এক্স হলে এইটুকু হচ্ছে √/L² - x², দেন পুরোটুকু তো এল, তাহলে এইচ হবে এল থেকে এটা বাদ, শেষ। তাহলে তখন ডিরেক্ট বসাই দিব mg L - √/L² - x²। দেখো
অনেকে কি করে এতটুকু ছোট ম্যাথ এটার টাইনা এত বড় বানায়, সে তুমি বানাইতে পারো, বোর্ড পরীক্ষা আসলে বানাইতে পারো, বাট তুমি মানে যখন নিজে করবা, নিজে যখন বুঝবা, তখন কেন বানাবা? ঠিক আছে, দেখবা বোর্ড বইয়ে এইসব ম্যাথ আছে, ম্যাথ হচ্ছে এতটুকু, সেটার টাইনা এত বড় বানাইছে। ভাই এত বড় বানানোর কি দরকার? কি করছে, প্রথমে এইটুকু বের করছে, তারপর এটা থেকে এটা বিয়োগ দিছে, তারপরে সেই মানটা নিয়ে গিয়ে বসাইছে। ভাই আমি সেটা একবারেই করব। এম এর মান 20 গ্রাম, তো 20 × 10⁻³ জি এর মান 9.8 √, আসো 20 × 10⁻³ জি 9.8। এবার এল, এল কত? 50 সেন্টিমিটার, 0.50 মাইনাস √, 0.50 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স হচ্ছে 0.10 তার স্কোয়ার দিয়ে এবার হিসাব নিকাশ। 0.50 তার স্কোয়ার মাইনাস 0.10 তার স্কোয়ার, √, অ্যান্সার 0.50 মাইনাস অ্যান্সার গুণ 9.8 গুণ 20 এক্সপোনেনশিয়াল ফাংশন -3। তাহলে 1.98 ইন্টু 10⁻³ এত জুল, শেষ, ইপি দেন। এবার বলছে সাম্যাবস্থা অতিক্রমকালে ববের বেগ কত, তো সেই একই টাইপের ম্যাথ, এটা এ বিন্দু বি বিন্দু। তাহলে আসো 2 নম্বর, যান্ত্রিক শক্তি নিত্যতা, এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। তাহলে যখন এ বিন্দুতে আছে তখন তো এখান থেকে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তো ½ m u² দ্যাট ইজ 0 প্লাস বিভব শক্তি আছে না, ইয়েস, বিভব শক্তি কত, mg l মাইনাস √, l² - x²। ভাই আগের বার না লিখলেন mg 2mg l sin²θ/2, হ্যাঁ লিখছি, তখন থেটা দেওয়া ছিল, এখন x দেওয়া আছে, তো ডিরেক্ট এটাই লিখলাম। তুমি যদি বলো ভাই আমি যদি একটা কাজ করি, আমি যদি আবার থেটা বের করে নিয়ে তারপরে লিখি থেটা 2mg l sin²θ/2, তোমার যদি মনে করো এইভাবে কান ধরাচ্ছে, এইভাবে কান ধরতে ইচ্ছা হয় ধরবা তুমি, তোমার ব্যাপার। বাট আমার কথা এক্স দেওয়া আছে, আমি এক্স দেওয়া সূত্রটা খাটাবো। আমার থেটা দেওয়া থাকলে আমি থেটার সূত্রটা খাটাইতাম, যেটা দেওয়া থাকবে আমি ডিরেক্ট সেই সূত্রটা খাটাবো, কারণ আমি কনসেপ্ট জানি। এবার বি বিন্দু, বি বিন্দু কোনটা, সাম্যাবস্থা, সাম্যাবস্থায় বিভব শক্তি নেই, তাহলে সমস্ত শক্তি গতিশক্তি, আর গতিশক্তি ½ mv², আমাদের বেগ চাইছে। তাহলে দেখো এম 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 কেটে দাও, এম এম দরকার নাই। তাহলে এবার ভি ইকুয়াল টু হবে 2g l মাইনাস √, l² - x², তার আবার একটা রুট, তাহলে √, 2g এর মান 9.8, l l l 50 সেন্টিমিটার 0.50 মাইনাস √, 0.50 তার স্কোয়ার মাইনাস x 0.10 তার স্কোয়ার, এই তাহলে 0.50 তার স্কোয়ার মাইনাস 0.10 তার স্কোয়ার, √, অ্যান্সার 0.50 মাইনাস অ্যান্সার গুণ 9.8 গুণ 2 দিয়ে তার রুট, অ্যান্সার 0.444 এত মিটার/সেকেন্ড। তোমরা একবার হিসাবটা চেক দিও যে হিসাবটা ঠিকঠাক আছে কিনা। ওকে, ডান। এইবার আসো শক্তির সংরক্ষণশীলতা, যান্ত্রিক শক্তি নিত্যতা এবং ভরবেগের সংরক্ষণশীলতা, এই দুইটার একটা কম্বাইন্ড ম্যাথ আমরা করব। 3 নম্বর বলা হচ্ছে 0.2 কেজি ভরের 0.2 কেজি ভরের একটি কাঠের টুকরা, একটি কাঠের টুকরা 1 মিটার দৈর্ঘ্যের সুতা দিয়ে ঝুলানো, সুতা দিয়ে ঝুলানো, ঠিক আছে, 10 গ্রাম ভরের একটি বুলেট, একটি অনুভূমিক বুলেট, একটি অনুভূমিক বুলেট টুকরাটিকে আঘাত করলে, টুকরাটিকে আঘাত করলে গুলিবিদ্ধ অবস্থায় কাঠের টুকরাটির উলম্ব সরণ হয়, গুলিবিদ্ধ অবস্থায়
গুলিবিদ্ধ অবস্থায় কাঠের টুকরার উলম্ব সরণ হয় 1 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে কাঠের টুকরাটির বুলেটের বা গুলিটির বেগ কত? বুলেটের বেগ কত? দেখো এটা কিন্তু একটা বেশ প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট। ধরো তুমি একটা বন্দুক তৈরি করছো বা একটা রিভলভার তৈরি করছো, তো এবার এটা দিয়ে গুলি করা হবে। হ্যাঁ, তো কত বেগে এটা দিয়ে গুলি বের হয় সেটা তুমি পরিমাপ করতে চাও। তুমি তো তৈরি করছো, তৈরি করার পরে ওই বুলেট থেকে কত বেগে গুলি ছড়া যায় তুমি এটা বলবা না। ধরো তুমি বন্দুকটাকে বিক্রি করবা, তো বন্দুকটাকে বিক্রি করতে গেলে তোমার বলতে হবে না যে এই বন্দুক থেকে এত বেগে গুলি করা যায়, তো সে কত বেগে গুলি করা যায়। তো এটা এটা তুমি কিভাবে হিসাব করতে পারো? এটা হিসাব করার একটা এক্সপেরিমেন্ট হচ্ছে এটা। তুমি কি করবা, তুমি সিলিং থেকে দড়ির সাহায্যে একটা কাঠের টুকরা ঝুলাবা। সিলিং থেকে দড়ির সাহায্যে একটা কাঠের টুকরা ঝুলাবা, এই কাঠের টুকরা বা একটা রাবারের টুকরা হইতে পারে, ঝুলাবা। ঝুলানোর পরে এবার তুমি গুলি করবা। এই যে ঝুলানোর পরে বন্দুক থেকে গুলিটা ছুড়বা, এই যে গুলিটা ছুটতেছো। তো এই গুলিটা ছুটতেছো, গুলিটা এসে এই যে যখনই বিদ্ধ হবে, গুলিবিদ্ধ হবে, এই যে গুলিবিদ্ধ হয়ে গেল, দেখো এই যে গুলিবিদ্ধ হয়ে গেল। গুলিবিদ্ধ অবস্থায় গুলিটা এই কাঠের টুকরার মধ্যে থেকে যায়। কাঠের টুকরার মধ্যে থাকলে তারপরে বলো তো কাঠের টুকরা কি ওইভাবে ঝুলে থাকবে? চিন্তা করে দেখো তো, কাঠের টুকরাতে যদি গুলি লাগে, অনুভূমিকভাবে এসে গুলিটা লাগছে, তো যখন অনুভূমিকভাবে এসে গুলিটা লাগবে তখন কাঠের টুকরা কি ওই অবস্থায় থাকবে? না। তাহলে কি হবে? এটা ছিটকে এভাবে সামনের দিকে চলে যাবে। এখন কথা হচ্ছে, হ্যাঁ সামনের দিকে যাইতে চাই কিন্তু দড়ি দিয়ে বাধা আছে না, তাহলে সামনের দিকে যাইতে যাইতে উপরের দিকে উঠে যাবে, কারণ দড়ি তো উপরের দিকে টানবে একে, তাই না? তাহলে এই বরাবর ছুটে চলে যাইতে পারবে না, তাহলে তো দড়ি ছিঁড়ে যাইতে হবে। কিন্তু আমাদের বলছে না, দড়ি বা সুতা ছেড়ে নাই। তাহলে কি হবে? এভাবে যদি গুলি করে, চিন্তা করে এভাবে যদি গুলি করে, তাহলে কাঠের টুকরা সহ গুলিবিদ্ধ কাঠের টুকরা সাই করে এভাবে এইভাবে সাই করে উপরের দিকে উঠে যাবে। তো সেটাই আমাদের বলতেছে যে ধরো যদি গুলি কম বেগে লাগে, মানে গুলির বেগ যদি মোটামুটি কম থাকে তাহলে এখানে আসবে। গুলির বেগ যদি আরেকটু বেশি থাকে তাহলে এখানে যাবে। গুলির বেগ যদি আরেকটু বেশি থাকে তাহলে এখানে আসবে। এইভাবে আর কি, এইভাবে উপরের দিকে উঠে যাবে। এটা কি সবাই বুঝছো? তাহলে এবার তুমি বলো তো, গুলিবিদ্ধ অবস্থায় কাঠের টুকরাটি, প্রশ্ন পড়ে বলো তো কি হয়েছে? গুলিবিদ্ধ অবস্থায় কাঠের টুকরাটার উলম্ব সরণ হয় 1 মিটার। তাহলে উলম্ব সরণ মানে এখান থেকে এই যে উলম্ব সরণ উপরের দিকে উঠে যায় কয় মিটার? 1 মিটার উপরে উঠে যায়। এবার একটা জিনিস দেখো, সুতার দৈর্ঘ্য কত? 1 মিটার। উলম্ব সরণ মানে কি? 1 মিটার। আরে তাহলে তো একেবারে 90 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হয়েছে, একেবারে 90 ডিগ্রি এইভাবে চলে গেছে, এই যে এইভাবে চলে গেছে। এরপরে আর উপরে ওঠে নাই কেন? কারণ এরপরে বেগ শূন্য হয়ে গেছে, বেগ হয়ে গেছে শূন্য, এর কারণে এরপরে আর উপরে উঠতে পারে নাই, এরপরে আর উপরে উঠতে পারে নাই, বেগ শূন্য হয়ে গেছে, এই কারণে এরপরে আর উপরে উঠতে পারে নাই। বলো বুঝছো কিনা? দেখো এবার উলম্ব সরণ কত হয়েছে, এই দেখো উলম্ব সরণ, এই যে উলম্ব সরণ হয়েছে 1 মিটার, কারণ সুতারও দৈর্ঘ্য ছিল L 1 মিটার। তাহলে বলো তো কৌণিক ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে? 90 ডিগ্রি। কৌণিক ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি হয়েছে। ভাই যদি কৌণিক ডিসপ্লেসমেন্ট 30 হইতো, 30 হলে এখানে থাকতো, এখানে 60 হলে এখানে থাকতো, ধরো এরকম। তো এটা যেহেতু বলছে উলম্ব সরণ হয় 1 মিটার, তাহলে 1 মিটার হলে কৌণিক ডিসপ্লেসমেন্ট অর্থাৎ কৌণিক সরণ হয়ে গেছে 90 ডিগ্রি। তো আমাদের বের করতে হবে বুলেটের বেগ কত। দেখো বুলেটের বেগ, এটা ভরবেগের সংরক্ষণশীলতা আর শক্তি সংরক্ষণশীলতার একটা কম্বাইন্ড ম্যাথ। আসো তাকাও, বুলেটের ভর m1, এটা হচ্ছে 10 গ্রাম। বুলেটের বেগ u1 আমি জানি না কত, এটাই বের করতে হবে। দেখো কাঠের টুকরাটা প্রথমে স্থির ঝুলেছিল m2 0.2 কেজি। কাঠের টুকরাটা কিন্তু স্থির অবস্থায় ছিল, কাঠের টুকরাটার কিন্তু কোনো বেগ ছিল না। তাহলে বেগ হচ্ছে u2 হচ্ছে 0, u2 0, m2 0.2 কেজি, u2 হচ্ছে 0। এবার গুলিবিদ্ধ অবস্থায় চিন্তা করো, দেখো ভরবেগের সংরক্ষণশীলতা এইটুকু অংশে, গুলিবিদ্ধ অবস্থায় ভর হচ্ছে m1 প্লাস m2। গুলিবিদ্ধ অবস্থায় ভর হচ্ছে m1 প্লাস m2। তাহলে গুলিবিদ্ধ অবস্থায় যে বেগ নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করছে সেই বেগটা, এই যে বেগটা, এই বেগটাকে ইউ বলতে পারো, ভি বলতে পারো, যা খুশি বলতে পারো। ধরো বললাম ভি, মিলিত বেগ ভি, ঠিক আছে? মিলিত বেগ হচ্ছে ভি। তাহলে এবার সবাই একটু বোর্ডে থাকো, দেখো আমি আরেকবার বলি, কাঠের টুকরা স্থির অবস্থায় ছিল, গুলি আসতেছে, তো
তাহলে গুলির ভর গুলির বেগ, কাঠের টুকরা স্থির ছিল, তাহলে কাঠের টুকরার ভর বেগ ছিল 0। এবার গুলিবিদ্ধ অবস্থায় দুটো একসাথে মিলে গেছে, দুটো একসাথে মিলে একটা মিলিত বস্তু, দেন মিলিত ভর m1 + m2 মিলিত বেগ v। তাহলে আসো তো শক্তি মানে ভর বেগের সংরক্ষণশীলতা খাটাও, ভর বেগের সংরক্ষণশীলতা খাটাও, ভর বেগের সংরক্ষণশীলতা খাটিয়ে পাই m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 m2 ইন্টু মিলিত বেগ v। তাহলে m1 10 গ্রাম, তাহলে 10 ইন্টু 10⁻³ u1 এর মানটা আমাদের বের করা লাগবে, কিন্তু দুঃখের বিষয় এই u1 এর মানটাই আমরা জানি না। u2 হচ্ছে 0, m1 এর মান 10 গ্রাম, তাহলে 10 ইন্টু 10⁻³ প্লাস m2 0.2 ইন্টু মিলিত বেগ v। এই যে মিলিত বেগ v, এটা আমি চাই। আমাদের মেইনলি বের করতে বলছে বুলেটের বেগ u1। বুলেটের বেগ কত? বুলেটের বেগ u1 বের করতে বলছে। আচ্ছা, বুলেটের বেগ পাইতে গেলে তো এই বেগটা জানা লাগবে। হ্যাঁ জানবো তো, এই বেগটা তো জানতে পারবো। দেখো এই বেগের কারণে গতিশক্তি ছিল, এটা নিয়ে উপরে উঠতেছে, গতিশক্তি কমতেছে, উপরে উঠতেছে, গতিশক্তি বেগ কমতেছে, উপরে উঠতেছে, গতিশক্তি বেগ কমতেছে, উপরে উঠে বেগ 0, গতিশক্তি 0। তাহলে সমস্ত শক্তি কিসে কনভার্ট হয়ে গেল? বিভব শক্তিতে। সমস্ত শক্তি বিভব শক্তিতে কনভার্ট হয়ে গেল। তাহলে এবার আসো শক্তির সংরক্ষণশীলতা কাটাইতো, বা যান্ত্রিক শক্তির নিত্যতা, শক্তির সংরক্ষণশীলতা, ম্যাথের দুইটা ধাপ। এবার দেখো শক্তির সংরক্ষণশীলতা, এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু, এই বিন্দুর নাম দিলাম বি বিন্দু। এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট, এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। এ বিন্দুতে এই তলের সাপেক্ষে উচ্চতা কত? 0। তাহলে এ বিন্দুতে গতিশক্তি হচ্ছে হাফ m, m কিন্তু এই যে মিলিত ভরটাই m, মানে m1 + m2, হাফ m v²। ঠিক আছে, বিভব শক্তি এই যে এই তলের সাপেক্ষে বিভব শক্তি নেই, বিভব শক্তি 0। এইবার আসো বি বিন্দুতে যখন গেছে, বি বিন্দুতে বেগ 0 অর্থাৎ গতিশক্তি 0, তাহলে সমস্ত শক্তি কি? বিভব শক্তি। তাহলে বিভব শক্তিটা কি লিখবা? mgh, এইচ এর মান 1 মিটার, mgh অথবা mgl। ঠিক আছে, mg যেহেতু উলম্ব সরণ 1 মিটার, তো উলম্ব সরণটা তো দেওয়াই আছে, উচ্চতাটা তো দেওয়াই আছে, তাহলে mgh। তাহলে এই mটা কত হবে? m হবে m1 + m2 gh, m1 + m2, m1 + m2 কাটাকাটি, তাহলে হাফ v² ইকুয়াল টু জি 9.8 ইন্টু এইচ এর মান 1। তাহলে অতএব ভি এর মানটা বের করব 9.8 গুণ 2 √ অ্যান্সার 4.427 এত মিটার/সেকেন্ড। এই হচ্ছে বেগ, বুঝলা? এটা আরেকটা ভাবে বের করা যায় কিন্তু, এই যে এইভাবে ইএ ইকুয়াল টু ইবি। কেউ যদি মনে করো ইএ হচ্ছে এই যে হাফ m1 + m2 ইন্টু v², দেন বিতে লিখবা, বিতে বিভব শক্তি এই ফরম্যাটে লিখছো না, তুমি কোণ দিয়ে লিখবা তাও হবে 2 mgl sin² 90°/2, sin² 90°/2 তাও হবে। তো sin² 90°/2 মানে sin 45, ঠিক আছে? তো sin 45 তার মানে 1/√2, তো তার বর্গ করলে 1/2 অর্থাৎ 2 2 কাটাকাটি হয়ে যাবে। তো mgl পড়ে থাকবে, বুঝছো? mgl পড়ে থাকবে, তো সেখান থেকে ভি বের করতে পারো, তাও হবে। যার যেটা ভালো লাগে করবা, আমার কোনো আপত্তি নেই। তাহলে ভি এর মানটা আমরা পাইলাম 4.427। ওকে, দেন এখান থেকে এবার u1 এর মানটা বের করবা। তাহলে 10 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 যোগ 0.2 গুণ 4.427, এটা ভাগ 10 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, তাহলে এটা হবে 92.967 এত মিটার/সেকেন্ড। তো বুলেটের বেগ হচ্ছে এইটা। ডান, বুঝতে পেরেছ? পারা যাবে না? সহজ না? তাহলে এবার তুমি আমার একটা ম্যাথ করে দাও তো, এই সেম টাইপেরই ম্যাথ, বলা হচ্ছে 0.5 কেজি ভরের একটি কাঠের টুকরা 50 সেন্টিমিটার সুতা দিয়ে ঝুলানো, 50 সেন্টিমিটার সুতা দিয়ে ঝুলানো একটি বুলেট অনুভূমিকভাবে এসে আঘাত করলে
ভাবে এসে আঘাত করলে গুলিবিদ্ধ অবস্থায় কাঠের টুকরার সাম্য অবস্থান হতে কৌণিক সরণ হয়। কৌণিক সরণ হয় 30 ডিগ্রি। তাহলে প্রশ্ন হচ্ছে বুলেটের বেগ কত? এইবার বুলেটের বেগটা বের করবা। জাস্ট আগে ছিল উলম্ব সরণ 1 মিটার দেওয়া ছিল, এবার উলম্ব সরণ 1 মিটার না বলে বলছে কৌণিক সরণ হয় 30 ডিগ্রি। দেখো সেম একই টাইপের ম্যাথ, আগেরটার মতোই সেম একই টাইপের ম্যাথ। তাহলে এই যে সুতার দৈর্ঘ্য L 50 সেন্টিমিটার, এই হচ্ছে কাঠের টুকরাটা। এবার একটা বুলেট ছোড়া হয়েছে, বুলেটটা ছোড়া হলো। বুলেট ছোড়ার পরে মিলিত বেগ হচ্ছে v, কিন্তু এবার কৌণিক ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। এবার কৌণিক ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে কত? কৌণিক ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 30 ডিগ্রি। ওকে, আর এল তো 50 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এবার এইচ কিভাবে বের করবা বলো তো? যদি না পারো এটা কিন্তু মাইর দিব, ঠিক আছে? একেবারে মনে করো মাইর দিব যদি এটা না পারো। আগে বিভব শক্তি mgh লিখে দিছিলাম ডিরেক্ট, এইবার বিভব শক্তি আর mgh লিখবো না, লিখবো 2 mgl sin স্কয়ার 30 ডিগ্রি বাই 2। শেষ, বোঝা গেল? তাহলে এবার নিজে করো। তাহলে বুলেটের ভর, বোর্ডে তাকায়ও না, বুলেট আমার কথা শোনার দরকারই নেই। বুলেটের ভর m1, বুলেটের ভর কত? ও আচ্ছা, বুলেটের ভর দিতে ভুলে গেছি মনে হয়, বুলেটের ভরটা লিখতে ভুলে গেছি। এত ভরের একটি কাঠের টুকরা এত সেন্টিমিটার সুতা দিয়ে ঝুলানো একটি বুলেট, এই যে বুলেটের ভর দিয়ে দিচ্ছি 10 গ্রাম, একটি 10 গ্রাম ভরের বুলেট। তাহলে m1 10 গ্রাম, u1টা বের করতে হবে। m2 0.5 কেজি, এবার 0.5 কেজি, u2 ছিল 0, মিলিত হয়ে মিলিত বেগ v, মিলিত ভর m1 প্লাস m2। তাহলে এইটুকুতে ভর বেগের সংরক্ষণশীলতা খাটাও, ভর বেগের সংরক্ষণশীলতা। তাহলে ভর বেগের সংরক্ষণশীলতা খাটিয়ে পাই m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু মিলিত বেগ v। m1 এর মান 10 গ্রাম, তাহলে 10 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 u1, m2 u2 এটা 0। এবার m1 এর মান 10 গ্রাম, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, m2 0.5 ইন্টু মিলিত বেগ v। তাহলে ভিটা লাগবে, ভিটা পাইলে আমি সব পেয়ে যাব। তাহলে এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, এই পয়েন্টে বেগ হচ্ছে 0, তাহলে এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। আসো দেখি, এ বিন্দুতে যখন বেগ তখন ভি হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার, mgh 0 প্লাস এখানে গতিশক্তি 0 প্লাস বিভব শক্তি। এবার বিভব শক্তি কি লিখবো বলো? এই যে এটাই হচ্ছে কাহিনী, 2 mgl সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 2। কারণ এবার আমার কোণ দেওয়া আছে, মানে আমি যে ম্যাথগুলো করতেছি এই ম্যাথগুলোতে মেইন কাহিনীটা কোথায়? কাহিনীটা হচ্ছে সরল দোলকের ববটাকে এই উচ্চতায় উঠায় রাখলে তাতে সঞ্চিত বিভব শক্তি কত। বিভব শক্তি এইচ দেওয়া থাকলে mgh, যদি x দেওয়া থাকে তাহলে mgl মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর যদি কোণ দেওয়া থাকে তাহলে 2 mgl সাইন স্কোয়ার থিটা বাই 2। বোঝা গেল? আমার কথা বোঝা গেছে? তাহলে এবার দেখো m আর m কেটে যাবে, এই m এর মধ্যে কিন্তু আসলে m1 প্লাস m2 দুটোই আছে আসলে। এই যে 2 mgl m1 প্লাস m2, 2 mgl সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 2, এটা কাটাকাটি। দেন এবার ভি স্কোয়ার ইকুয়াল টু
2 গুণ 2 4, 4 GL সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে অতএব ভি ইকুয়াল টু √4, জি এর মান 9.8, এল এর মান 50 সেন্টিমিটার, তাহলে 0.50, আর সাইন 15 ডিগ্রি তার স্কোয়ার। তাহলে সাইন 15 তার স্কোয়ার গুণ 0.50 গুণ 9.8 গুণ 4, √ অ্যান্সার 1.1458 এত মিটার পার সেকেন্ড গুণ 1.1458, এর সাথে গুণ হবে 10 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 যোগ 0.5 এত ভাগ 10 এক্সপোনেনশিয়াল ফাংশন -3। তাহলে অতএব U1 হচ্ছে 58.437 এত মিটার পার সেকেন্ড, 58.437 এত মিটার পার সেকেন্ড। ওকে, বোঝা গেছে? ডান ডান। ওকে, তাহলে সরল দোলক টপিকটা ডান। এবার আসো কয়েকটা ছোট ছোট ম্যাথ একটু করব। 5 নম্বর বলা হচ্ছে 20 গ্রাম ভরের একটি বুলেট, 20 গ্রাম ভরের একটি বুলেট কোনো দেওয়ালে 400 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে প্রবেশ করে, এত বেগে অনুভূমিকভাবে প্রবেশ করে, যদি অনুভূমিক কথাটা উল্লেখ না থাকে তাও আমরা অনুভূমিক ধরেই নিব। আসলে মানে কি হয়েছে, একটা দেওয়ালে গুলি লাগছে, তো গুলিটা এইভাবে অনুভূমিকভাবে গিয়ে ফুড়ে বের হয়ে গেছে। তার বলছে কোনো দেওয়ালে 400 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে প্রবেশ করে, অনুভূমিকভাবে প্রবেশ করে 50 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়, 50 মিটার পার সেকেন্ড বেগে বের হয়। গুলির উপর দেওয়ালের বাধাদানকারী বল, গুলির উপর দেওয়ালের বাধাদানকারী বল 4000 নিউটন হলে দেওয়ালের বেধ কত? যে ভাই এই ম্যাথ তো গতিবিদ্যায় করছি। হ্যাঁ, তা আবার আরেকবার করো, সমস্যা কি? একই ম্যাথ। যে ভাই এগুলো তো ওই যে গতিবিদ্যা অধ্যায় করছি। হ্যাঁ করছো, তো আরেকবার করি, সমস্যা কি? বলো পারবো কিনা? এই হচ্ছে একটা দেওয়াল, এই হচ্ছে একটা দেওয়াল, এই দেওয়ালের বেধ বা পুরুত্ব হচ্ছে S, ঠিক আছে? এই দেওয়ালে একটা বুলেট প্রবেশ করতেছে, কত বেগে প্রবেশ করতেছে? ইউ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। এই বেগে প্রবেশ করে দেওয়াল থেকে ফুড়ে যখন বের হয়ে যাচ্ছে, তখন বের হয়ে যাওয়া বেগ ভি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। বের হয়ে যাওয়া বেগ ভি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। বলো বুঝছো কিনা? এবার বলো বুলেটটা দেওয়ালের মধ্যে বেগ কেন হারালো? কারণ দেওয়াল বাধা দিছে। দেওয়ালের বাধাদানকারী বলের জন্য মন্দন হয়েছে, মন্দন হয়ে বেগ কমছে, বেগ কমে 400 থেকে 50 হয়ে গেছে। সিম্পল হিসাব। তাহলে গুলিটা দেওয়ালের মধ্যে ঢুকতেছে, দেওয়ালের আসলে বাধাদানকারী বলের সম্মুখীন হচ্ছে, সেই বাধাদানকারী বলের মান 4000 নিউটন, বাধাদানকারী বলের মান। বুলেটের ভর দেওয়া আছে, এম দেওয়া আছে 20 গ্রাম দেওয়া আছে বুলেটের ভর। ওকে, তাহলে আমাদের কি চাইছে? আমাদের চাইছে দেওয়ালের পুরুত্ব বা বেধ কত, মানে এস এর মান বের করতে বলছে। আসলে কিভাবে বের করতে পারবো? আদি বেগ জানি, শেষ বেগ জানি। তাহলে আদি বেগ এবং শেষ বেগ যদি জানা হয়, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এবার যদি কোনোভাবে এ এর মানটা জানতে পারি তাহলে কাজ হয়ে গেছে। এর মানটা পাবো তো মন্দন, দেওয়ালের মধ্যে কি পরিমাণ মন্দন সম্মুখীন হয়েছে, তাহলে এফ ডিভাইডেড বাই এম। তাহলে এফ হচ্ছে 4000 ডিভাইডেড বাই এম হচ্ছে 20 গ্রাম, তাহলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে 4000 ভাগ 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে এটা হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার বসাও। ভি এর মান 50 তার স্কোয়ার, ইউ এর মান 400 তার স্কোয়ার মাইনাস 2a, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5
দেন এস, এসটাই তো বের করতে চাই। তাহলে অতএব এস ইকুয়াল টু 400 স্কোয়ার মাইনাস 50 স্কোয়ার, তাকে ভাগ দিব 2 ইন্টু 2 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 দিয়ে। তাহলে মান পেয়ে গেছি 0.39375 এত মিটার। এই যে এটা হচ্ছে এস, এস এর মান এটা হচ্ছে এত মিটার, দেওয়ালের বেদ বা পুরুত্ব। বুঝছো? এবার শোনো ভাই, এই ম্যাথটা এখন কেন দিলেন? কারণ এই ম্যাথটা অন্য একটা মেথডে করবো, তাই। সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য দিয়ে করবো এই ম্যাথটা। অর এই ম্যাথটা করার দেখো নিয়ম, কাজ শক্তি উপপাদ্য, কৃত কাজ গতিশক্তির পরিবর্তন। দেখো কত সহজ একটা মেথড। কাজ শক্তি উপপাদ্য দিয়ে, কাজ শক্তি উপপাদ্য দিয়ে, কাজ শক্তি উপপাদ্য দিয়ে ম্যাথটা করব। এটা হচ্ছে দেওয়াল, এই দেওয়ালের বেদ বা পুরুত্ব এসটা আমরা বের করতে চাই। ওকে, ভালো কথা। একটা বুলেট ইউ 400 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করতেছে, যখন ফুড়ে বের হয়ে যাচ্ছে তখন শেষ বেগ ভি 50 মিটার পার সেকেন্ড। দেওয়ালের বাধাদানকারী বল এফ। আচ্ছা দেখো, বুলেটটা এখান থেকে এখানে গেছে, তাহলে বুলেটের সরণ এটা এস না, তার বিপরীতে বাধাদানকারী বল না, তাই তো? তাহলে এই বুলেটের উপর কয়টা বল আছে? একটা বল, সেটা হচ্ছে বাধাদানকারী বল এফ। আর একটা বল আছে ওজন এমজি, কিন্তু এমজি দিয়ে আসলে কোনো কাজ হবে না। কেন? আচ্ছা হোক বা না হোক, আমরা আঁকতে চাই। এমজি কোন দিকে? এমজি নিচের দিকে। এর ওজন, বুলেটের ওজন এমজি কোন দিকে? নিচের দিকে। এই যে, তাহলে বলো বুলেটের উপর কয়টা বল? একটা দেওয়ালের বাধাদানকারী বল, এবং আরেকটা হচ্ছে বুলেটের ওজন এমজি নিচের দিকে। বুলেটটা এভাবে দেওয়ালের মধ্যে প্রবেশ করতেছে, তাহলে বাধাদানকারী বল সরণের বিপরীত দিকে, আর ওজন ডিরেক্ট খাড়া নিচের দিকে। কাজ শক্তি উপপাদ্য কি বলে? যতগুলো বল দ্বারা কাজ হবে সবগুলো বল দ্বারা কৃত কাজের সমষ্টি হবে গতিশক্তির পরিবর্তনের সমান, অর্থাৎ ডেল ই কে তার সমান। যতগুলো বল দ্বারা কাজ হবে সবগুলো বল দ্বারা কৃত কাজের সমষ্টি নিব ইকুয়াল টু ডেল ই কে, অর্থাৎ গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে যতগুলো বল দ্বারা কাজ হচ্ছে সবগুলো বল দ্বারা কৃত কাজের সমষ্টি নিয়ে এখানে বাধাদানকারী বল এফ এস কজ 180, একেবারে কৃত কাজ সব মানে ডিরেক্ট সূত্র টুত্র সহ নিতে হবে। তুমি বলবা যা কজ 180 নেওয়া লাগবে না, শুধু মান নিব না, একেবারে চিহ্ন সহ কাজ হিসাব করে নিতে হবে। তাহলে কৃত কাজ এফ এস কজ 180 ডিগ্রি। ওকে, এবার ওজন দ্বারা কৃত কাজ এমজিএস, এমজিএস এমজিএস কত কোণ? 90 ডিগ্রি। তাহলে এমজিএস কজ 90 ডিগ্রি। আর কোনো বল আছে? না, আর কোনো বল নাই। এই কটা বলই ছিল, এই কটা বল দ্বারা কৃত কাজ, ওজন দ্বারা কাজ, দেওয়ালের বাধাদানকারী বল দ্বারা কৃত কাজের সমষ্টি ইকুয়াল টু ডেল ই কে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ডান ডান, এটা তো জিরো, কজ 90 তো জিরো। এবার এই এফ এস সামনে মাইনাস, আর এটা হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। বুঝছো? মান বসো, মাইনাস এফ এর মান 4000, এস এর মান বের করতে চাই তো ভাই, এস এর মানই তো বের করতে চাই। ওকে, হাফ এম, ভি এর মান, ভি হচ্ছে 50, 50 এর স্কোয়ার। আচ্ছা এম এর মানও বসাই দিই, এম এর মান হচ্ছে 20 গ্রাম না? 20 গ্রাম, হ্যাঁ। তাহলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ওকে, এবার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি এর মান 50, তার স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইউ এর মান 400, 400 তার স্কোয়ার। ওকে, তাহলে 0.5 গুণ 20 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 3, তার সাথে গুণ 50 এর স্কোয়ার মাইনাস 400 তার স্কোয়ার, এত ভাগ 4000। ওকে ডান, এই যে দেখো এর মান চলে আসছে 0.39375 এত মিটার। ডান, বুঝছো? ক্লিয়ার? এই যে ছোট্ট একটা ম্যাথ করাচ্ছি, যে কটা নিয়মে করাচ্ছি ভালো করে মাথায় ঢুকাইও। এখানে ওজন দ্বারা কৃত কাজ হয় নাই, বাট গুলিটা যদি অনুভূমিকভাবে না করা হইতো, গুলিটা যদি একটু কাত করে করা হইতো, এই বরাবর যদি গুলিটা যাইতো, তাহলে ওজন এমজি এটা এস, তখন কিন্তু কাহিনী ঘটে গেছিল। বুঝছো? অনুভূমিকভাবে গুলি না করলে করা গেলে কিন্তু কাহিনী ঘটে গেছিল। লাগবে এগুলা, পরে লাগবে, এগুলো আমরা দেখবো পরে। তো
তুমি আগে সহজ জিনিসটা বোঝো, তাহলে একটু ঘুরাই পেঁচাই দিলে কোথায় চেঞ্জ হবে সেটা নিজে বুঝে যাবা। আগে সহজটা বোঝো। এবার তোমার আর একটা নিয়ম আমি একটু দেখাবো, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। একটা ম্যাথ করার 3টা প্রসেস। নিউটনের গতিসূত্র, যেটা আমরা নিউটনিয়ান মেকানিক্স বা গতিবিদ্যা অধ্যায় করছি। 2 কাজ শক্তি উপপাদ্য। 3 শক্তির সংরক্ষণশীলতা। 3টা মেথড। এই 3টা মেথড খুব ভালো করে মাথার মধ্যে ঢুকাইতে হবে, যে কোনো ম্যাথ সলভ করতে পারা যাবে। এই 3টার মধ্যে সবচেয়ে সহজ মেথড আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। এর চেয়ে সহজ মেথড আর নাই। কাজের ক্ষেত্রে কৃতকাজ যখন হিসাব করতে হয় তখন না দিক ঠিক দেখা লাগবে। আচ্ছা, এদিকে বল, এদিকে সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ দেখা লাগে। বাট শক্তির সংরক্ষণশীলতায় এই জিনিসটা লাগে না। শক্তির সংরক্ষণশীলতা, শক্তি তার তো কোনো দিক নেই। শক্তি কত, শক্তি কত, এই বিন্দু শক্তি, এই বিন্দু শক্তি, শক্তি দেখলে হয়ে গেল। শক্তি, যান্ত্রিক শক্তি কি? বিভব শক্তির গতিশক্তির যোগফল, ডান। বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল, ডান। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতা কাটে ম্যাথটা করতে পারি কিনা দেখি। এবার আসো অর শক্তির সংরক্ষণশীলতা খাটিয়ে। শক্তির সংরক্ষণশীলতা এটা খাটিয়ে দেখো, সবাই বোর্ডে দেখো। ধরো কোনো একটা বস্তু এ বিন্দুতে ছিল, সেখান থেকে বস্তুটা বি বিন্দুতে যাবে। এটা অনুভূমিকভাবেও যাইতে পারে, কাত হয়ে যাইতে পারে, খাড়া নিচের দিকেও আসতে পারে, যে কোনোভাবেই যাইতে পারে। সহজ কথা, এ থেকে বিতে যাবে। তাহলে এ থেকে যদি বিতে যায়, তাহলে এ বিন্দুর টোটাল যান্ত্রিক শক্তি ই এ, বি বিন্দুর টোটাল যান্ত্রিক শক্তি এর সমান হবে যদি রাস্তার মাঝখানে কেউ না থাকে। রাস্তার মাঝখানে 2 ধরনের বল থাকতে পারে। একটা হচ্ছে বাধাদানকারী বল, ব্রেকজনিত বল, ঘর্ষণজনিত বল, যে মন্দন দিতে পারে। অথবা আরেক ধরনের বল থাকতে পারে যে ত্বরণ দিতে পারে, যে ত্বরণ দিতে পারে। 2 ধরনের বল থাকতে পারে রাস্তার মাঝখানে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এ বিন্দু আর বি বিন্দুর এনার্জি সমান সমান হবে, এ বিন্দুর এনার্জি ইকুয়াল বি বিন্দুর এনার্জি হবে যদি রাস্তার মাঝখানে কেউ না থাকে। বাট রাস্তার মাঝখানে কেউ থাকতেও পারে। যদি কেউ থাকে তাহলে প্লাস মাইনাস শক্তি হবে, প্লাস মাইনাস শক্তি। যদি রাস্তার মাঝখানে কোনো বাধাদানকারী বল থাকে, তাহলে এ বিন্দু থেকে শক্তিটা খরচ করে নিয়ে বাকিটুকু বি বিন্দুর শক্তি। আর যদি এ বিন্দুর মাঝখানে, এ আর বি বিন্দুর মাঝখানে, পথের মাঝখানে ত্বরণ সৃষ্টিকারী বল থাকে, তাহলে এ বিন্দুর শক্তির সাথে আরো কিছু শক্তি যোগ করে, মানে ত্বরণ সৃষ্টিকারী বল কিছু আরো শক্তি তোমার দিবে, সেই শক্তি যোগ করে তখন বি বিন্দুর শক্তি হবে। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। তাহলে আমি একটু বাংলায় লিখি। এ বিন্দুর যান্ত্রিক শক্তি, এ বিন্দুর যান্ত্রিক শক্তি এর সাথে প্লাস গেইন এনার্জি অথবা মাইনাস লস এনার্জি ইকুয়াল টু হবে বি বিন্দুর শক্তি, ইকুয়াল টু হবে বি বিন্দুর যান্ত্রিক শক্তি, ইকুয়াল টু হবে বি বিন্দুর যান্ত্রিক শক্তি। তো এই হচ্ছে ঘটনা। আসো তো দেখি তো হয় কিনা। কি ছিল? দেওয়ালের বাধাদানকারী বল 4000 ছিল। তাহলে বুলেট এখান থেকে ফুড়ে এখান থেকে যাচ্ছে, ভি হচ্ছে 50, ইউ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড, 400 মিটার পার সেকেন্ড। এটা এস, দেওয়ালের বাধাদানকারী বল এফ, দেওয়ালের বাধাদানকারী বল এফ। ওকে, তাহলে এবার তাকাও, সরণ তো এদিকে, সরণ এদিকে, সবাই একটু বোর্ডে তাকাও। এটা এ বিন্দু আর এটা বি বিন্দু বুলেটের জন্য। দেখো এ বিন্দুতে এ বিন্দুর শক্তি, যান্ত্রিক শক্তি নিত্যতা, দেন প্লাস মাইনাস এনার্জি ইকুয়াল টু বি বিন্দুর শক্তি। কি লিখলাম? শক্তির সংরক্ষণশীলতা লিখলাম। এবার লেখা বাদ, এক ধ্যান জ্ঞানে বোর্ডের দিকে তাকাও। এ বিন্দুতে তার বেগ ছিল, হ্যাঁ, ইউ 400। তাহলে এ বিন্দুতে গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার। বিভব শক্তি তুমি তো প্রসঙ্গ তলের সাপেক্ষে নিবা। তাহলে প্রসঙ্গ তলটাকে, এটাকে চিন্তা করো, ধরো এটা প্রসঙ্গ তল,
তাহলে অনুভূমিক ভাবে গেছে, তাহলে অনুভূমিক ভাবে গেলে দেখো অভিকর্ষ বিভব শক্তি এখানেও যতটুকু উচ্চতা এখানেও ততটুকু উচ্চতা। বুঝছো আমার কথা, বুঝছো? তাহলে তুমি নিতে পারো, হ্যাঁ নাও, বিভব শক্তি নিলা এমজিএইচ, যে ভাই নিব, নিলাম এমজিএইচ, এখানে এইচ এইটুকু, এখানেও এইচ এইটুকু, ওকে এমজিএইচ নিলা। দেন এবার বি বিন্দুর শক্তি দেখো, বি বিন্দুতে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, বি বিন্দুর বিভব শক্তি কত? এমজিএইচ, বি বিন্দুর বিভব শক্তি নিলা। দেখো বি বিন্দুতে বুলেটের বিভব শক্তি এমজিএইচ, এমজিএইচ, তাহলে বলো তো এমজিএইচ নেওয়ার কোনো দরকার আছে? এ তো ভাই দুই পাশ থেকে কাটাকাটি হয়ে যাবে। তুমি একটা কাজ করো, প্রসঙ্গ তল এটারে চিন্তা করো, তাহলে আর কোনো এইচই নেই। প্রসঙ্গ তল যদি এটারে চিন্তা করো তাহলে এইচ নাই, এরও এ বিন্দুর জন্য এইচ জিরো, বি বিন্দুর জন্য এইচ জিরো। বুঝতে পারছো? আমি তারপর তোমার যদি মনে হয় লিখবা লিখো, যে ভাই বিভব শক্তি নিলেন না, বিভব শক্তি নিতে চাও নাও, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এবার প্রসঙ্গ তল এটারে চিন্তা করতেছি। তো এই বিন্দু এই রেখাটারে যদি আমি প্রসঙ্গ তল চিন্তা করি, তাহলে এই রেখার সাপেক্ষে এই বিন্দুর উচ্চতাও নেই, বি বিন্দুর উচ্চতাও নেই, তাহলে বুলেটটা এখানে থাকলে বিভব শক্তি জিরো, এখানে আসলে বিভব শক্তি জিরো। ওকে, তাহলে সমস্ত শক্তি গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এইবার বলো হাফ এম ইউ স্কোয়ার আর হাফ এম ভি স্কোয়ার কি সেম? না, হাফ এম ইউ স্কোয়ার 400 বেশি, হাফ এম ভি স্কোয়ার 50 কম। আরে তাহলে গতিশক্তি কই গেল? গেল কোথায় গতিশক্তি? খোঁজো গতিশক্তি কই গেল? গতিশক্তি হারাই গেছে। হাফ এম ইউ স্কোয়ার, ইউ এর মান ছিল 400, হাফ এম ভি স্কোয়ার, ভি এর মান 50। আরে গতিশক্তি তো নাই কিছুটা, কই গেল এই গতিশক্তিটা? এই যে যেটুকু গতিশক্তি হারাই গেল না, এটুকু গতিশক্তি ওই দেওয়ালের মধ্যে বাধা অতিক্রম করতে খরচ হয়ে গেছে, লস হয়ে গেছে। বুঝতে পেরেছ? লস হয়ে গেছে। তাহলে তুমি কি করবা? এ বিন্দুর শক্তি নিবা, বি বিন্দুর শক্তি নিবা। এবার পথের মাঝখানে দেখবে একটা বল আছে, সেই বল দ্বারা কৃতকাজ যোগ করে এখানে যোগ করে বসাই দিবা, বসাই দিয়ে যা হবে সেটাই হবে বি বিন্দুর শক্তি। বলো আমার সাথে, বলো এ বিন্দুর শক্তি নিব, শক্তি নিয়ে পথের মাঝখানে যে বল থাকবে সেই বল দ্বারা কৃতকাজ এখানে বসাই দিব, দিলে যা থাকবে সেটাই হবে বি বিন্দুর শক্তি। বোঝা গেছে? এবার এখানে বসাই দিব, বসাই দিয়ে কি করব? যোগই করব। আসো আমরা যোগই করব। ভাই এখানে না বিয়োগ হবে, শক্তি যে ক্ষয় হয়ে যাচ্ছে, শক্তি যে লস হয়ে যাচ্ছে। বিয়োগ আমার করার দরকার নেই, অটোমেটিক্যালি বিয়োগ করে দিবে, অটোমেটিক্যালি সূত্র বিয়োগ করবে। কোন বল আছে? এফ, তাহলে এফ দ্বারা, এফ বল দ্বারা কৃতকাজ এফ এস, এফ এস কজ 180 ডিগ্রি, ডান। এফ এস কজ 180 ডিগ্রি, তাহলে কজ 180-র জন্য মাইনাস হয়ে যাবে। অনেকে আহাম্মকি করে, আহাম্মকি কি ভাই লস হবে শক্তি, এখানে তাহলে মাইনাস, মাইনাস এফ এস কজ 180, এই কজ 180 নিজেই তো একটা মাইনাস, সে মাইনাস আর মাইনাস তো মিলে প্লাস হয়ে গেল। তো শক্তি বিয়োগ মানে বিয়োগ করার পরিবর্তে উল্টা তো শক্তিটা যোগ করে দিল। বুঝতে পারছো? ঢুকছে, মাথায় ঢুকছে? তাহলে এটা কি করা যাবে না? তাহলে আমি কি করব? প্লাস সূত্র ঠিকঠাক ভাবে লিখবো। বলো আমি কি করব? প্লাস সূত্র ঠিকঠাক ভাবে লিখবো। ওকে, এইবার দেখো ম্যাথ শেষ। এবং মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে এই লাইনটা ভালো করে দেখো, এই লাইনটা আর কাজ শক্তি উপপাদ্যে একই জিনিস। মাইনাস এফ এস হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, মাইনাস এফ এস হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এখানেও তাই, এখানেও তাই। এই যে মাইনাস এফ এস, এটারে ওই পাশে পাঠাও, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, বুঝলা? একই কথা। ঠিক আছে, তাহলে মাইনাস এফ এস নিয়ে এটার ওই পাশে নিয়ে হাফ এম কমন নিই, কমন নিয়ে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, নাও মান বসাও। তাহলে মাইনাস এফ এর মান 4000, এস তো বের করতে চাই, হাফ এম 20 ইন্টু 10⁻³ ভি স্কোয়ার, ভি এর মান 400 স্কোয়ার মাইনাস 50 স্কোয়ার। তাহলে এখান থেকে এবার এস এর মানটা বের করব, 0.39375, 0.39375 মিটার। এই শেষ। তাহলে এই নিয়মটা খুব সুন্দর করে মাথায় রাখিও। এবার আসো আমি তোমার আরেকটা ম্যাথ করাবো। তুমি এই ম্যাথটা আমাকে 3টা নিয়মে করে দিবা, তুমি এই ম্যাথটা আমাকে 3টা নিয়মে করে দিবা। নাও 3 মিনিট টাইম দিব তোমাকে ম্যাথটা করার জন্য। বলা হচ্ছে 1200 কেজি ভরের একটি গাড়ি, 1200 কেজি ভরের একটি গাড়ি কোনো সমতল রাস্তায়, সমতল রাস্তায় 50 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, এত বেগে চলছিল। ব্রেক দিয়ে
20 মিটার দূরত্বে গাড়িটিকে থামানো হলো। গাড়িটিকে থামানো হলো। ওকে, তাহলে ব্রেক জনিত বলের মান বের করো। ব্রেক জনিত বলের মান বের করো। ব্রেক জনিত বলের মান বের করো। নাও করো। 3 মিনিট, 3 নিয়মে করবা, 3 মিনিট টাইম। 3 মিনিটের বেশি এই ম্যাথটা লাগার কথা না। সরি, 3 নিয়মে করবা, 1 মিনিট টাইম। করো। নিউটনের গতিসূত্র দিয়ে, যেটা তুমি গতিবিদ্যা অধ্যায় করতা। দাদা কলেজের পড়া পেন্ডিং আছে, আর করায় নাই তো, এটা শেষ। ভাইয়া বগুড়ায় যেই টাইম দিছেন ওইটা কি পার্মানেন্ট? বগুড়ায় কোন টাইম দিছে? বগুড়ায় পার্মানেন্ট টাইম হচ্ছে শুক্রবার আর শনিবার। পার্মানেন্ট টাইম হচ্ছে শুক্রবার আর শনিবার, কিন্তু এই সপ্তাহে তোমাদের শুক্রবার রাকিব ভাইয়ের বিয়ের জন্য টাইমটা চেঞ্জ করা হয়েছে। তোমাদের রাকিব ভাই শীতকালে কেন বিয়ে করবে বলো তো? শীতকাল বিয়ে করার সময়? এই শীতে বাইরে বের হয় কষ্ট। ওয়েব অ্যাপ কি হয়েছে? কয়টা ক্লাস লাগবে আরো? লাগবে কয়েকটা তো লাগবে, তবে অধ্যায় আমাদের শেষ। ঠিক আছে, অধ্যায় শেষ। অধ্যায়ে যা পড়ার দরকার পড়ে ফেলছি, এখন যা পড়তেছি সেগুলো এক্সট্রা। আজকে কত 7 নম্বর ক্লাস, আর ধরো 3টা লাগবে সর্বোচ্চ, কিন্তু এখন যা পড়তেছি এগুলো এক্সট্রা। মূল মূল পড়া শেষ হয়ে গেছে পড়া। নাফি কি জানো দাদা, আপনার বিয়ে খেতে চাই। আমার বিয়ের চিন্তা করে লাভ নাই, দেখো নিজের বিয়ে কেমনে করা যায় সেইটা দেখো। আগে ভালো করে পড়াশোনা করো। ধরো যখন তুমি পাত্র দেখতে যাবা, পাত্রী দেখতে যাবা যখন, তখন তোমার এরকম একটা ম্যাথ দিয়ে বলবে করো তো ম্যাথটা দেখি, কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করে করো তো, তুমি তখন পারলা না, বুঝছো? তাহলে লাভ আছে বলো? নিজের বিয়ের চিন্তা করো, যে নিজে কিভাবে বিয়ে করতে পারো সেই চিন্তা করো। তুমি যখন পাত্র দেখতে যাবা, পাত্রী দেখতে যাবা, তোমার অবশ্যই এটা জিজ্ঞেস করবে যে একটা 1200 কেজি ভরের গাড়ি, গাড়িটা 50 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, সমতল রাস্তায় চলছিল, এটাকে ব্রেক দিয়ে 20 মিটার দূরত্বে থামানো হলো। তাহলে বলো ব্রেক জনিত বলের মান কত? তোমার তখন বের করতে হবে। এটা যদি তুমি বের করে হিসাব করে দেখাইতে না পারো, তাহলে কোনো, মনে করো শ্বশুর, সে তোমার কাছে মেয়ে দিবে না, বুঝছো? ছেলেও দিবে না, যারা মেয়েরা আছো তাদেরকে বলতেছি, ছেলেও কিন্তু দিবে না, বুঝছো? ভালো করে ম্যাথ পারতে হবে, তাহলে বুঝবে যে না, এই ছেলে হিসাব নিকাশ পারে, এই ছেলে আমাদের মেয়েকে বা আমাদের ছেলেকে সুন্দর করে রাখবে। ঠিক আছে, আর যে হিসাব নিকাশই পারে না, ও তো হিসাব নিকাশ বুঝবে না, ওর লাইফে তো মানুষজন ওরে ঠকাই যাবে, সে এর কাছে মেয়ে বিয়ে দিব না, বুঝছো? ওকে, আসো। বলছে 1200 কেজি ভরের গাড়ি, আসো প্রথমে নিউটনের সূত্র দিয়ে। নিউটনের সূত্র দিয়ে, নিউটনের সূত্র দিয়ে যদি আমরা করি, তাহলে চিত্র আঁকি একটু। এই যে গাড়িটা 1200 কেজি ভরের গাড়ি কত বেগে চলতেছিল? 50 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। ব্রেক দিয়ে গাড়িটাকে থামানো হয়েছে, এই যে গাড়িটা এখানে গিয়ে থামছে, গাড়িটা এখানে থামছে, বেগ হচ্ছে 0। এবার ব্রেক জনিত বল এফ, এই মানটাই আমাদের বের করতে বলছে। কত মিটার দূরত্বে থামছে? এখান থেকে গাড়ির এই যে সরণ এস, এই এস হচ্ছে 20 মিটার। 20 মিটার দূরত্বে গাড়িটা গিয়ে থামছে। ওকে, 20 মিটার দূরত্বে গাড়িটা গিয়ে থামছে। তাহলে আমাদের কি বের করতে বলছে? ব্রেক জনিত বলের মানটা বের করতে বলছে। তাহলে আসো দেখি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ব্রেক জনিত বল এফ ইকুয়াল টু কি? এম এ না, এম এ। এম হচ্ছে 1200 কেজি, 1200 কেজি ভরের গাড়ি, এটা লাগবে, এ মানে মন্দনটা লাগবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে ভি এর মান 0, ইউ এর মান 50, তার স্কোয়ার মাইনাস 2a, এস এর মান 20। তাহলে অতএব এ ইকুয়াল টু 50 স্কোয়ার ভাগ 2 গুণ 20, তাহলে 62.5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে মন্দনের মান।
তাহলে 62.5 গুণ 1200, তাহলে 75000 এত নিউটন। এই গেল, এক মেথডে করলাম। এবার আসো অর কাজ শক্তি উপপাদ্য দিয়ে, কাজ শক্তি উপপাদ্য দিয়ে, কাজ শক্তি উপপাদ্য দিয়ে যদি করি, তাহলে কাজ শক্তি উপপাদ্য দিয়ে কি, কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। গাড়িটা কোন রাস্তায় চলছে? সমতল রাস্তায় চলছে। সরণ এস 20 মিটার, গাড়িটা থামছে, আদিবেগ ইউ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, গাড়িটা থামছে, শেষ বেগ 0, তাহলে বাধাজনিত বল, ব্রেক জনিত বল, এটা এফ, আর নিচের দিকে ওজন এমজি, নিচের দিকে ওজন এমজি। কিন্তু সমতল রাস্তা যে, এমজি আর এস এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে যতগুলো বল দ্বারা কৃত কাজ, সবগুলো বল দ্বারা কৃত কাজ নিব, নিয়ে সেটা হবে ডেল ইকে, ডেল ইকে গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে কৃত কাজ এমজি এস কজ 90 ডিগ্রি প্লাস এফ এস কজ 180 ডিগ্রি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার এই যে এটা হচ্ছে 0 মাইনাস এফ এস ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মাইনাস এফ এস এর মান 20, হাফ এম, এম হচ্ছে 1200 কেজি ভরের গাড়ি, 1200 ভি 0 মাইনাস ইউ হচ্ছে 50-এর স্কোয়ার। তো ভাই 50-এর স্কোয়ার গুণ 600, তাকে ভাগ দিব 20 দিয়ে, শেষ। তাহলে এফ হচ্ছে 75000 এত নিউটন। বুঝলা? কাজ শক্তি উপপাদ্য যা, শক্তির সংরক্ষণশীলতা ঘুরে ফিরে তাই, শক্তির সংরক্ষণশীলতাও ঘুরে ফিরে তাই, শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতাও ঘুরে ফিরে তাই, একই রকম জিনিস। সমতল রাস্তা, সমতল রাস্তায়, রাস্তা যদি সমতল না হইতো তাহলে কিন্তু কাহিনী ঘটে গেছিল। কি কাহিনী ঘটে গেছিল? আচ্ছা আসতেছি। ইউ এর মান 50, ভি এর মান 0, এস এর মান 20 মিটার, এফ এর মান বের করতে চাই, এফ এর মান। দেখো এবার শক্তির সংরক্ষণশীলতা, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট, মাঝখানে প্লাস মাইনাস শক্তি, প্লাস মাইনাস এনার্জি। আসো এ বিন্দুর যান্ত্রিক শক্তি, এ বিন্দুতে গতিশক্তি বেগ আছে, তাহলে হাফ এম ইউ স্কোয়ার। ভাই বিভব শক্তি কত? সমতল রাস্তা, তাহলে সমতল এই রাস্তার সাপেক্ষে এর উচ্চতা 0, এর উচ্চতা 0, এ বিন্দুতেও 0, বি বিন্দুতেও 0, সমতল রাস্তা, তাহলে বিভব শক্তি নাই, বিভব শক্তি 0। বি বিন্দুতে বিভব শক্তিও 0, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, ভিও তো 0, তাহলে বিভব শক্তি 0, গতিশক্তিও 0। এইবার চিন্তা করো তো, এ বিন্দুতে শক্তি ছিল হাফ এম ইউ স্কোয়ার, গতিশক্তি ছিল, বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি 0, আরে শক্তি খাইলো কে? শক্তি খাইলো কে? এ বিন্দুতে শক্তি ছিল, সেই শক্তি গেল কোথায়? দেখো গাড়িটা এ বিন্দুতে শক্তি নিয়ে যাচ্ছে, এইবার দেওয়া হয়েছে ব্রেক, তাহলে ব্রেক দিয়ে বাধা দেওয়া হচ্ছে, বাধাতে এই শক্তিটা খরচ হচ্ছে, বাধা মোকাবিলা করতে এই শক্তিটা খরচ হচ্ছে, খরচ হচ্ছে, খরচ হচ্ছে, খরচ হইতে হইতে এক সময় বি বিন্দুতে যখন পৌঁছেছে তখন থেমে গেছে, কারণ আর গতিশক্তি নাই, যা গতিশক্তি ছিল সব খরচ হয়ে গেছে। কোথায় খরচ হলো? ব্রেক জনিত বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে খরচ হলো। চিন্তা করো, আমি দৌড় দিছি, দৌড় দিয়ে হাফ এম বিএস করে নিয়ে আসতেছি, তুমি আমাকে বাধা দিলা, তাহলে বাধা দিলে তোমার বাধাটাকে অতিক্রম করে আমার সামনে যদি আগাইতে হয়, আগাইতে হয়, আগাইতে হয়, তাহলে আমার শক্তিটা খরচ হবে, আমার শক্তি খরচ হবে, এবং শক্তি খরচ হতে 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 যখন শক্তি নাই তখন আমি থেমে যাব, তখন আর আমি আগাইতে পারবো না। তাহলে শক্তি সংরক্ষণশীল, এই গতিশক্তি কোথায় গেছে? এই গতিশক্তি বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে খরচ হয়ে গেছে, তাহলে আমরা সেই বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ এখানে যোগ করব। ভাই যোগ করব, হ্যাঁ যোগ করব, অটোমেটিক্যালি বিয়োগ হয়ে যাবে। তাহলে প্লাস এফ এস, এই দেখো এফ আর এস কজ 180 ডিগ্রি,
এবং দেখো মজার ব্যাপার, এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে দেখো এই যে মাইনাস এফ এস, আর এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, দেখো একই জিনিস। তাহলে এফ এর মান বের করতে চাই, এস এর মান 20, হাফ এম এর মান 1200, দেখো সেম লাইন, লাস্টের লাইনটা সেম লাইন, আর এখানে 50 স্কোয়ার। তাহলে অতএব এফ এর মান 75,000 নিউটন। বুঝছো? এই ম্যাথটা আজকের শেষ ম্যাথ, বাট তোমার একটা হোমওয়ার্ক দিয়ে দিব। কি দিব? কি রাস্তা এটা? সমতল রাস্তা। এই কাহিনীটা ঘটবে, সেম কাহিনীটা ঘটবে, শুধু হেলানো তলে। হেলানো তলে একটা গাড়ি। আসো, এই ম্যাথটা হোমওয়ার্ক থাকবে, ট্রাই করবা, যা পারো ট্রাই করবা, আঁকাবুকি করে খাতা একেবারে ভরে ফেলবা। আমি এটাই চাই, তুমি একটু চেষ্টা করো বাসায়। ঠিক আছে? 1200 কেজি ভরের একটি গাড়ি, 1200 কেজি ভরের একটি গাড়ি 50 মিটার পার সেকেন্ড বেগে, 50 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি হেলানো তলে নামার সময়, 30 ডিগ্রি হেলানো তলে নামার সময়, 30 ডিগ্রি হেলানো তলে নামার সময় 20 মিটার দূরত্বে ব্রেকজনিত বলের কারণে থামানো হয়। ব্রেকজনিত বল দিয়ে থামানো হয়। তাহলে এই ব্রেকজনিত বলের মান নির্ণয় করো। ব্রেকজনিত বলের মান নির্ণয় করো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? জাস্ট হেলানো তলের ঘটনা আমি একটু চিত্র এঁকে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। 30 ডিগ্রি হেলানো তল, একটা গাড়ি এই হেলানো তলের থেকে এখান থেকে নামতেছিল কত বেগে? ইউ 50 মিটার পার সেকেন্ড বেগে নামতেছিল। নামতে 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 কোথায় থামানো হয়েছে? 20 মিটার দূরত্বে। ধরো এটা 20 মিটার, এই 20 মিটার দূরত্বে গাড়িটাকে এখানে থামানো হয়েছে। এখানে গাড়ির বেগ হয়ে গেছে 0। তাহলে ব্রেকজনিত বল দিয়ে থামানো হয়েছে, সেই ব্রেকজনিত বলের মান বের করব। রাস্তাটা সমতল রাস্তা না, রাস্তাটা হেলানো রাস্তা, গাড়ির ভর 1200 কেজি। ঠিক আছে? এবং হেলানো তলের কোণের মানটা কত দেওয়া আছে, ট্রাই করবা। বুঝছো? আমি তোমাকে ম্যাথটা করেছি তো, কিন্তু সমতল রাস্তায়, এখানে হেলানো রাস্তা, হিন্টস হচ্ছে এখানেই। বুঝছো? তোমার পারা উচিত, তুমি ট্রাই করলে পারবা। ওকে, তাহলে টাটা। দুই দিন আলাদা টাইম গেলে, আচ্ছা বুঝলাম না কিছু ভাই। আমি অন্য আরেকবার কি যেন কমেন্ট চলে গেল, কমেন্টটা দেখতে পারলাম না। ওয়েবে ক্লাস, ওয়েবে ক্লাস হয় আমাদের, ফেসবুকে ক্লাস হয়। সুন্দর তো, ফেসবুকে তো সুন্দর। কয়টা ক্লাস হবে? আর 3টা। ওয়েবে ক্লাস হয় না কেন এটা তো আমি জানি না, এটা তো টেক টিম জানে। ওয়েবে যে ক্লাস কেন হয় না এটা টেক টিম জানে ভাইয়া। এখানে তো আমাদের কোনো হাত নাই ভাইয়া। দাদা বুয়েটে প্রশ্ন কেমন ছিল? বুয়েট প্রশ্ন সোজা ছিল, ফিজিক্স সোজা ছিল, ম্যাথ নাকি একটু কঠিন হয়েছে। দাদা এবছর বুয়েট পরীক্ষা নিয়ে কিছু বলেন। এবছর বুয়েট পরীক্ষা ভালোই তো, কোশ্চেন একটু সুন্দর হয়েছে, এবং সামনে কোশ্চেন আরো সুন্দর হোক। কোশ্চেন কমন টমন ফেলে দিয়ে পোলাপানের ধরো মনে করো পড়াশোনাটা কমাই দিত, তো কোশ্চেন একটু একটু ক্রিটিক্যাল কোশ্চেন করুক, যাতে স্টুডেন্ট একটু পড়াশোনা করে। তো সেটা এবার করছে যেটা শুনতেছি। বাট ফিজিক্স সহজ ছিল, ফিজিক্সের যেটা শুনলাম সেটা সহজ ছিল। দাদা ভার্সিটি টার্গেট এই ক্লাসগুলা করব। তুমি সাইকেলের ক্লাস ঢুকছো, তোমার এখন টার্গেট দিয়ে লাভ কি? তুমি আগে বোর্ড পরীক্ষা পাস করো রে ভাই, আগে বোর্ড পরীক্ষা পাস করো, তারপরে তোমার ভার্সিটি টার্গেট দেখা যাবে। ভাই আর কিছু টপিক বাকি নেই এই চ্যাপ্টারে? আছে, টপিক বহুত আছে। তোমার বোর্ড বই খুললে দেখবা কোনো টপিকই নেই, বোর্ড বইয়ে এই অধ্যায়ের কোনো টপিকই নেই। কিন্তু
আলাদা আলাদা করে করলে অনেক টপিক আছে। সেকেন্ড পেপার শুরু করবেন না? করব, সেকেন্ড পেপার শুরু করব ভাই। কলেজের সাথে মিলে না, কলেজের সাথে মিলতে হবে না, তুমি তোমার মতো পড়া শেষ করো। কলেজে ধরো 5টা অধ্যায় যদি থাকে 3টা তো মিলে, তাই না? 5টা অধ্যায় থাকলে 3টা তো মিলে, 3টা ভালো করে পড়ে যাও, আর বাকি 2টা একটু সূত্র টুত্র দেখে যাও বা আর্কাইভের ক্লাস থেকে দেখে যাও, কলেজের পরীক্ষা এমনি ভালো হবে। বুঝছো? বেশি টেনশন করলে কিছুই হবে না। ধরো তুমি কলেজের পরীক্ষার জন্য টেনশন করতেছো, কিসে? কলেজে তোমার কয়টা অধ্যায় আছে? 6টা অধ্যায়। আচ্ছা, এবার 6টা অধ্যায় বাদ দাও, তুমি কি একটা অধ্যায় আগে ভালো করে পারো কিনা নিজেরা জিজ্ঞেস করো, যে আমি কি একটা অধ্যায় ভালো করে পারি? আমি কি ভেক্টর অধ্যায়টা ভালো করে পারি? আমি কি গতিবিদ্যা ভালো করে পারি? আমি কি নিউটনের বলবিদ্যা থেকে একটা কোশ্চেন দিলে পারবো? ব্যাংকিং থেকে যদি একটা সৃজনশীল প্রশ্ন দেয় আমি কি পারবো? এটা যদি তুমি মনে করো যে হ্যাঁ, তাহলে তুমি 6টা অধ্যায় নিয়ে, বাকি অধ্যায় নিয়ে টেনশন করতে পারো। কিন্তু যদি উত্তর হয় না, তাহলে তুমি আগে যেগুলো পারো, যেগুলো পড়ানো হয়েছে ওইগুলো আগে ভালো করে পড়ো। যে 2 দিন পড়াবে ওই 2 দিন আলাদা টাইমে যাওয়া যাবে। ভাইয়া তুমি কি ক্লাসে ঘুমাও? বলো, ক্লাসে কি ঘুমাও? ক্লাসে তো সুন্দর করে বলে দিছি সব কিছু। তবে বগুড়ার স্টুডেন্টগুলো ক্লাসে ঘুমায়, এটা আমি বুঝছি, এবং ওদের সমস্যাও আছে। হ্যাঁ, হোমওয়ার্ক একটা দিলে কেউ শুনে না, বুঝে না, মানে আমি হোমওয়ার্ক দিছি একটা, করে নিয়ে আসে অন্য জিনিস। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মনে করো, মানে কি বলবো, আয়োডিনের অভাব। যে 2 দিন পড়াবেন ওই 2 আবার কি করছেন? আচ্ছা, ফিজিক্স কোনো অধ্যায় কিভাবে পড়বো? ফিজিক্স কোনো অধ্যায় কিভাবে পড়বা? ক্লাস করবা, সুন্দর করে ক্লাস করবা, ক্লাসে করানো ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। বুঝছো? ক্লাসের একটা টপিক বুঝে দেন তুমি ওই যে বইয়ে ম্যাথ আছে ওই বইয়ে ম্যাথ ধরবা, ধরে ম্যাথগুলো করা শুরু করবা। ওকে দাদা, একদিন ঢাকায় আইসা সবার সাথে কি দেখা করেন? আচ্ছা, একদিন ঢাকায় এসে আসবো, একদিন ঢাকায় আসবো, দেখি তোমাদের মাসুর ভাই যেখানে পড়ায় মোহাম্মদপুরে, ওখানে একদিন যাব ভাবছি। দাদা রাকিব ভাইয়ের বিয়ে করে ফেলছে। হ্যাঁ, তো কি হয়েছে? বিয়ে করবে, বড় হয়েছে তো বিয়ে করবে না? বলো। দাদা কুষ্টিয়া আসেন না? না, কুষ্টিয়া তো যাওয়া হয় না, কুষ্টিয়া যাইনি, কখনো যাইনি। কুষ্টিয়ার উপর দিয়ে গেছি, ধরো রাজশাহী থেকে খুলনা যাওয়ার সময় কুষ্টিয়ার উপর দিয়ে গেছি, বাট কুষ্টিয়া শহরে কোনোদিন ঢুকি নাই। দাদা আপনাকে তো দেখলাম না, আপনি বিয়েতে যান নাই। রাকিবের বিয়ে হয় নাই, হলুদ হয়েছে, বিয়ে হচ্ছে, রিসেপশন হচ্ছে কত তারিখের? 16 তারিখে, শুক্রবার। ঠিক আছে, তোমাদেরও দাওয়াত, আমি দিয়ে দিলাম দাওয়াত, চলে এসো। আপনি বড় হলে, হ্যাঁ আমি বড় হলে আমারও বিয়ে হবে, কোনো সমস্যা নেই, তোমাদের এগুলো নিয়ে কোনো চাপই নিতে হবে না। ঠিক আছে। দাদা কুমিল্লা আসেন? হ্যাঁ যাব, কুমিল্লা যাব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাগেরহাট, খুলনা, রাজশাহী, ঢাকা। আমার তো 4 জায়গা বাড়ি, তবে আদি বাড়ি হচ্ছে বাগেরহাট, কিন্তু এখন পৈতৃক নিবাস হচ্ছে খুলনায়। ঠাকুরগাঁওয়ে ঠান্ডা, দাওয়াত থাকলো দাদা, থ্যাংক ইউ। রুয়েট নিয়ে কিছু সাজেশন দেন। রুয়েট নিয়ে তোমার সাজেশন দিব কেন? তুমি সাইকেলের স্টুডেন্ট, তুমি কেবল ফার্স্ট ইয়ারে পড়ো, রুয়েট নিয়ে আবার তোমার কি সাজেশন লাগবে? হ্যাঁ, আগে বোর্ড পরীক্ষা পাস করো, মানে গাছে কাঁঠাল গোফে তেল, আগে কাঁঠাল পাকুক। ভাই ঠিকানা দেন, রাকিব ভাইয়ের বিয়ে খাবো। ঠিকানা তো ভুলে গেছি, চলে আসো ঢাকা শহরে, আসা খুঁজে খুঁজে বের করো, কোথাও না কোথাও হবে। বুঝছো? ঢাকা শহরে আসবা, আসা কমিউনিটি সেন্টারগুলো গুগল সার্চ দেবা যে কমিউনিটি সেন্টার কোনটা কোনটা আছে, এবার সেই কমিউনিটি সেন্টারগুলোতে যাবা, গিয়ে রাকিব ভাইয়ের হোক বা যার হোক, দেখবা বিয়ে হচ্ছে, সেখান থেকে খাইয়া দেয়া চলে যাবা। আর যদি কেউ ধরে জিজ্ঞেস করে কেন আসছো, তুমি বলবা অপূর্ব ভাই দাওয়াত দিছে, শেষ। তারপর মায়ের খেলে তুমি খাবা। চিটাগং আসেন? আচ্ছা, রংপুর আসেন, চিটাগং আসেন, ঠিক আছে, আমি একদিন বের হয়ে আর সারা বাংলাদেশ ঘুরবো। উম, 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 ইচ্ছা থাকলে সবই সম্ভব, ইয়েস, এই তো গুড। দাদা আমাদের অ্যাডমিশন পরীক্ষার পর। আচ্ছা, গুড। ওকে, তোমাদের কমেন্ট অনেক শুনছি, টাটা।